ঠিক তখনই মেঝে থেকে উপরের দিকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠতে শুরু করলো। উল্টো দিকে দেওয়ালের রংটা উজ্জ্বল সোনালি হয়ে গেল, আর চোখের পলকে উৎকট শব্দ করে ভেঙে পড়ল দেওয়ালটা। আমার বাঁ কাঁধের উপরেও যেন কিছু একটা এসে পড়ল। তারপরেই সম্ভবত আমি অজ্ঞান হয়ে যাই। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প স্কটিশ অথর জন বিউকেনের লেখা দ্য 39 Steps. Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। 3 মাস হয়ে গেল আমি ইংল্যান্ডে রয়েছি, কিন্তু এখানকার একঘেয়ে জীবনের প্রতি বেশ বিরক্তি জমা হয়ে গেছে আমার। আমি মানে রিচার্ড হ্যানে। আমার বাবা আমাকে 6 বছর বয়সে স্কটল্যান্ড থেকে বের করে এনেছিলেন, এবং তারপর থেকে আমি আর কখনো বাড়ি যাইনি। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সেদিন আমি এইসবই ভাবছিলাম। বাড়ি সংলগ্ন লংহাম প্লেসের পিছনের ব্লকে আমার ভাড়া করা ফ্ল্যাটটি ছিল বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। সবার যাতায়াতের জন্য ছিল একটাই সিঁড়ি। ঢোকার মুখে একজন দারোয়ান মজুদ থাকতেন। আমি বাড়িতে চাকরদের থাকা পছন্দ করি না, তাই আমার দেখাশোনা করার জন্য একজন লোক ছিল যে দিনের বেলা আসতো, সন্ধে চলে যেত। আমি দরজায় চাবিটা ঢোকাতে যাব, ঠিক তখনই বুঝতে পারলাম পিছন থেকে কেউ এসে আমার কনুইটা ধরে দাঁড়িয়েছেন। অবাক হয়ে ঘুরে দেখি একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। চেহারা একেবারে শীর্ণকায়, মুখে খোঁচা খোঁচা বাদামি দাড়ি, তবে ওর ছোট কিন্তু অদ্ভুত ঝলমলে দুটো নীল চোখ আমাকে অবাক করেছিল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওকে আমি চিনতে পারলাম। ও এই বিল্ডিংয়েরই টপ ফ্লোরের বাসিন্দা। ছেলেটি বলল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আমি কি একটু ভেতরে আসতে পারি? আমি দরজা খুলে ওকে ভেতরে ঢুকতে ইশারা করলাম। ছেলেটি নির্দ্বিধায় আমার পিছন পিছন ঘরে ঢুকে পড়ল। থ্যাংক ইউ। এইভাবে আপনাকে বিব্রত করার জন্য আমি খুবই দুঃখিত। তবু কেন জানি না, আপনাকে দেখে মনে হয় একমাত্র আপনি আমার কথাগুলো বুঝতে পারবেন। বলুন না, আমার কথাগুলো কি একটু শুনবেন আপনি? বেশ, শুনব। আপনি নিশ্চয়ই আমায় পাগল ভাবছেন, তবে আমি কিন্তু এখনও পাগল হইনি। স্যার, আমি আপনাকে অনেক দিন ধরেই লক্ষ্য করছি, আর আমার মনে হয় আপনি মানুষটা খুবই বিচক্ষণ। একমাত্র আপনাকেই আমি ভরসা করতে পারি স্যার। কি ভীষণ বিপদে পড়ে যে এভাবে আপনার সাহায্য চাইতে ছুটে এসেছি, সেটা পুরোটা না শুনলে আপনি বুঝতে পারবেন না। তবে সবার আগে জানতে চাই, আমি কি সত্যি আপনার উপর ভরসা করতে পারি? আগে তুমি নিজের কথাটা শেষ করো, তারপর আমার যা বলার আমি বলবো। ঠিক আছে, শুনুন তাহলে। আমি আমেরিকান। কেনটাকি থেকে কলেজ পাশ করার পর পকেটের যথেষ্ট রেস্ত নিয়েই বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম। কিছুদিন লেখালেখি করার পর শিকাগোর একটি সংবাদপত্রে ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে একটা চাকরিও পাই। 1-2 বছর দক্ষিণ পূর্ব ইউরোপে কাটাই। সেই সময় প্রথম দিকে রাজনীতি নিয়ে লেখালেখি করতাম। রাজনীতির প্রতি আগ্রহ থেকেই সেটা শুরু, তবে শেষের দিকে নিরুপায় হয়েই কাজটা করতাম। ও তারপর আমায় যা বলল সেটা হচ্ছে এই, যে ওর বিশ্বাস সমস্ত সরকার এবং সেনাবাহিনীকে আড়াল করে একটি বিশাল ষড়যন্ত্র চলছে, যার পরিচালনার দায়িত্ব নিয়েছে অত্যন্ত বিপজ্জনক কিছু মানুষ। দুর্ঘটনাক্রমে ছেলেটিও এর সঙ্গে জড়িয়ে পড়েছে। ওর কথা শুনে আমি বুঝতে পারি যে এই আন্দোলনের সঙ্গে জড়িত বেশিরভাগ মানুষই ছিলেন শিক্ষিত অ্যানার্কিস্ট বিপ্লবী, কিন্তু পাশাপাশি কিছু ধনী মানুষ অর্থের বিনিময়ে এদের নিয়ে এক কুৎসিত খেলায় মেতে উঠেছেন। এই গোটা ষড়যন্ত্রের লক্ষ্যই ছিল রাশিয়া এবং জার্মানির মধ্যে বিবাদ সৃষ্টি করা। আসলে অ্যানার্কিস্টরা ভেবেছিল এতে তাদের সুযোগ বেড়ে যাবে। বিপজ্জনক পরিস্থিতির সুযোগ নিয়ে এক নতুন বিশ্বের উত্থান হবে।
পুঁজিপতিরা সেই সুযোগ কাজে লাগিয়ে একেবারে ফুলে ফেঁপে উঠবে। কনস্ট্যান্টিন ক্যারালিদিসের নাম শুনেছেন নিশ্চয়ই। কনস্ট্যান্টিন ক্যারালিদিস? আজ বিকেলেই এই নামটা যেন পড়লাম মনে হলো খবরের কাগজে। ওই লোকটাই ওদের সব খেলা পণ্ড করে দিয়েছে। উনি খুবই বুদ্ধিমান আর সৎও, কিন্তু 1 বছর আগে আমি ওদের ক্যারালিদিসকে ধরার প্ল্যানটা জেনে ফেলি। আর আর ঠিক সেই কারণেই আমাকে মরতে হয়েছে। ক্যারালিদিসের নিজের দেশে ওরা ওকে ধরতে পারবে না, কারণ ওর দেহরক্ষী এদের কাউকে ক্যারালিদিসের ধারে কাছেও ঘেঁষতে দেবে না। কিন্তু আগামী 15ই জুন উনি এই শহরে একটা বৈঠক করতে আসছেন। উনি যদি আসেন আর আমার বন্ধুরা যদি সফল হয়, তবে উনি জীবিত অবস্থায় আর নিজের দেশে ফিরতে পারবেন না। ব্রিটিশ সরকারের কি কোনো ক্ষমতাই নেই? তারা নিশ্চয়ই তাদের অতিথিকে এভাবে খুন হতে দেবেন না। খবরটা তাদের কানে তুলে দাও, তাহলেই তারা নিঃসন্দেহে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। কোনো লাভ হবে না স্যার, কোনো লাভ হবে না। তারা হয়তো চারিদিকে গোয়েন্দাদের নিয়োগ করবেন আর আর পুলিশি পাহারাও দ্বিগুণ করে দেবেন, কিন্তু কনস্ট্যান্টিনের প্রাণের ঝুঁকি তাতে কমবে না স্যার। এই নারকীয় ষড়যন্ত্রের প্রতিটি খুঁটিনাটি আমি জানি স্যার, তাই খুব জোর দিয়েই বলছি, যেটা বর্জিয়াদের পর ব্ল্যাকগার্ডিজমের সবচেয়ে বড় নিদর্শন হয়ে থাকবে। কিন্তু একটা মানুষ যদি 15ই জুন পর্যন্ত এই লন্ডনে বেঁচে থাকে, তবে ওদের এই মনোবাঞ্ছা কিছুতেই পূর্ণ হবে না। সেই মানুষটাই এই মুহূর্তে আপনার সামনে বসে রয়েছে স্যার, ফ্র্যাঙ্কলিন পি স্কাডার। তুমি এত কিছু জানলে কিভাবে? আমি প্রথম ইঙ্গিত পাই টাইরেলের একটা সরাইখানায়, তারপর বুদার গালিশিয়ান কোয়ার্টারের একটা দোকান, ভিয়েনার একটা স্ট্রেঞ্জার্স ক্লাব আর লাইপজিগের একটা ছোট্ট বইয়ের দোকান থেকে বাকি সব সূত্র সংগ্রহ করি। 10 দিন আগে প্যারিসে আমার প্রমাণ সংগ্রহ শেষ করেছি। লন্ডনের সংবাদ মাধ্যমের সামনে রাখার জন্য আমার ঝুলিতে অনেক নথিপত্র রয়েছে। গতকাল পর্যন্ত এই ভেবে খুশি হচ্ছিলাম যে ওদের পক্ষে আমার কাছে পৌঁছানোটা বেশ কঠিন হবে, কিন্তু তারপরে গলির মুখে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখি। জানলা দিয়ে ভালো করে দেখার পর মনে হলো লোকটাকে আমি চিনি। হ্যাঁ, চিনি। কাল রাতে বাড়ি ঢোকার সময় আমার লেটার বক্সে একটা কার্ড পেলাম। কার্ডে এমন একজনের নাম লেখা ছিল যার মুখোমুখি আমি কোনোভাবেই হতে চাই না। তারপর কি করলে? বুঝতে পারলাম এক ভয়ানক জালে জড়িয়ে পড়েছি আমি। নিজেকে বাঁচাতে হলে মরা ছাড়া আর কোনো উপায় নেই আমার। বাড়ির চাকরকে জানিয়ে রাখলাম যে শরীরটা বেশ খারাপ লাগছে। সঠিক জায়গা জানা থাকলে লন্ডন শহরে মৃতদেহ খুঁজে পেতে কোনো সমস্যাই হয় না। তেমনই একটা মৃতদেহ লোকচক্ষুর আড়ালে নিজের বাড়িতে নিয়ে আসি। চাকরকে বলি আমার পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে। সে ডাক্তার ডাকার কথা বললে কোনোভাবে তাকে নিরস্ত করে বাড়ি পাঠিয়ে দিই। তারপর শুরু হয় ওই অচেনা সবটিকে আমার পরিচয় দেওয়ার পালা। তার মুখের মধ্যে চোয়ালের অংশটা ছিল সবচেয়ে সুন্দর, তাই গুলি করে আমি সেটাকেই উড়িয়ে দিই। আমার পায়জামা পরিয়ে মৃতদেহটিকে শুইয়ে দিই নিজের বিছানায়, তারপর নিজে তৈরি হই। সারাদিন আমি আপনার জন্যই অপেক্ষা করেছি স্যার। শেষমেশ সিঁড়িতে আপনার দেখা পেলাম। আশা করি আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন। এই তোমার ফ্ল্যাটের চাবিটা দাও তো, আমি মৃতদেহটা একবার দেখব। কিছু মনে করো না, কিন্তু নিজের জন্য এইটুকু যাচাই তো আমাকে করে নিতেই হবে। চাবি তো আমার সঙ্গে নেই স্যার, কিছুটা বাধ্য হয়ে নিজের ড্রেসিং টেবিলে রেখে এসেছি ওটা। আজকের রাতটা স্যার, আজকের রাতটা আমার মুখের কথাতেই বিশ্বাস করতে হবে। বাকি সব প্রমাণ কাল সকালে পেয়ে যাবেন। ঠিক আছে, আজ রাতের মতো বিশ্বাস করে নিচ্ছি। তবে তোমাকে আমি এই ঘরে তালা দিয়ে রাখবো আর চাবিটা থাকবে আমার কাছে। অবশ্যই, অবশ্যই স্যার, অবশ্যই। আপনি সত্যি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এখন আমায় যদি একটা রেজারের ব্যবস্থা করে দেন তাহলে খুবই ভালো হয়। ওকে আমার বেডরুম অবধি পৌঁছে দিলাম। আধ ঘন্টা পর ঘর থেকে যে মানুষটা বেরিয়ে এলো তাকে আমি প্রায় চিনতেই পারছিলাম না।
কেবল তার ক্ষুদে উজ্জ্বল দুটো নীল চোখ আমার ভীষণই চেনা। ওর মাথার টুপিটা চোখে পড়তেই আমি বলে উঠলাম, এ কি মিস্টার স্কাডার, আমার টুপিটা? মিস্টার স্কাডার নয়, আমি হলাম 40তম গোর্খা বাহিনীর ক্যাপ্টেন থিওফিলাস ডিগবি। এই মুহূর্তে ছুটিতে বাড়িতে এসেছি। এইটুকু মনে রাখলেই আমার অনেক উপকার হবে স্যার। পরের দিন সকালে আমার চাকর প্যাডক এর দরজা ধাক্কানোর আওয়াজে আমার ঘুম ভাঙল। সে মিস্টার স্কাডার থুড়ি ক্যাপ্টেন ডিগবির ঘরের দরজার দিকে যাচ্ছিল। আমি কোনোভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে ব্রেকফাস্ট বানাতে পাঠালাম। ওকে বললাম, অতিরিক্ত কাজের চাপে আমার এই বন্ধু সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছেন, তাই তাঁর বিশ্রামের দরকার। ব্রেকফাস্ট সেরে আমি নিজের কাজে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ফেরার সময় বিল্ডিংয়ে ঢুকতেই লিফটম্যানের থমথমে মুখটা আমার চোখ এড়ালো না। সে আগ বাড়িয়েই আমাকে বলল, একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে স্যার। 15 নম্বর ফ্ল্যাটের ভদ্রলোককে কেউ খুন করেছে। ওরা আমাকেও মর্গে নিয়ে গেছিল। পুলিশ এখনো ওপরেই আছে। আমিও সোজা 15 নম্বরে গেলাম। কয়েকটা বোকা বোকা প্রশ্ন করে ওখান থেকে বেরিয়ে এলাম। পরের দিন নিয়মমাফিক অনুসন্ধানে উপস্থিত হলাম। কোনো এক প্রকাশনা সংস্থার কর্ণধার জানালেন যে স্কাডার নাকি আমেরিকান এজেন্ট ছিল। আদালত এটিকে আত্মহত্যার আখ্যা দিল এবং পরবর্তী দায়িত্ব তুলে দিল আমেরিকান কনসুলেটের হাতে। বাড়ি এসে পুরো বিষয়টা আমি স্কাডারকে বললাম। ইস, ওখানে উপস্থিত থাকতে পারলে কিন্তু দারুণ হতো। আমি হয়তো পৃথিবীর সেই প্রথম মানুষটা হতাম যে নিজের খুনের মামলায় নিজেই উপস্থিত রয়েছে। কথাটা বলেই একটা শুকনো হাসি হাসল স্কাডার। প্রথম দুদিন আমার বাড়িতে সে বেশ ভালোই ছিল। সারাদিন বই পড়তো আর খসখস করে নিজের নোটবুকে কী সব লিখে রাখত। কিন্তু তৃতীয় দিন থেকে ওর মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করলাম আমি। 15ই জুন পর্যন্ত করণীয় কাজের একটা তালিকা বানিয়ে রেখেছিল। প্রতিদিন তাতে লাল কালি দিয়ে টিক দিয়ে রাখত। লক্ষ্য করলাম ও যেন কেমন সন্দেহপ্রবণ হয়ে উঠেছে। এক রাতে উদ্বিগ্ন হয়ে ও আমায় জিজ্ঞাসা করল, মিস্টার হ্যানে, আমার মনে হয় এখান থেকে চলে যাওয়ার আগে আরও কিছু কথা আপনাকে জানিয়ে যাওয়া দরকার। ওর কথাগুলো আমি যে খুব মন দিয়ে শুনেছিলাম তেমনটা নয়। ক্যারোলিদেসের ব্যাপারে তেমন কিছু করতে পারবো বলে আমার মনে হয়নি। এটুকু মনে আছে যে ও বলেছিল লন্ডনে না আসা অবধি ক্যারোলিদেসের কোনো ক্ষতি হবে না। আর একজন মহিলার নামও উল্লেখ করেছিল, জুলিয়া সিচেনি। ওকে শিখণ্ডী করেই নাকি ক্যারোলিদেসকে কড়া পাহারার আওতার বাইরে বার করে আনা হবে। আর একটি বৃদ্ধ লোকের কথাও বলেছিল। পরের দিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় ওকে বেশ ফুরফুরে মেজাজেই দেখেছিলাম। ওই দিন ফিরতে আমার একটু রাত হয়। স্কাডারের ঘরে ঢুকতে গিয়ে দেখলাম আলো জ্বলছে না। ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু সুইচ টিপে আলো জ্বালাতেই দেখলাম ঘর একেবারে ফাঁকা। তারপর ঘরের এক কোনায় যা দেখলাম তাতে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল। পিঠে ভর দিয়ে শুয়ে আছে স্কাডার। একটা লম্বা ছুরি ওর বুকের মধ্যে দিয়ে গিয়ে ওকে মাটির সঙ্গে একেবারে গেঁথে রেখেছে। আমার শরীরটা আচমকাই খারাপ লাগতে শুরু করলো। আর্মচেয়ারে বসে পড়লাম আমি। মেঝেতে পড়ে থাকা স্কাডারের নিথর নীল চোখ দুটো এমনভাবে আমার দিকে তাকিয়েছিল, আমি আর সহ্য করতে পারছিলাম না। তৎক্ষণাৎ একটা টেবিল ক্লথ নিয়ে ওর মুখের উপর চাপা দিয়ে দিলাম। এর আগে অনেক মানুষকেই আমি মরতে দেখেছি। যুদ্ধের সময় নিজেও মানুষ মেরেছি, কিন্তু স্কাডারের মৃত্যুটা আমাকে বিহ্বল করে তুলেছিল। সম্বিত ফিরে পেতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10:30 বাজে। এই ঘটনার পর স্কাডারের গল্পের সত্যতা নিয়ে অন্তত আমার মনে আর কোনো সন্দেহ থাকল না। তবে ওর শত্রুরা নিশ্চয়ই জানে যে গত 4 দিন স্কাডার আমার বাড়িতে লুকিয়েছিল, মানে ও আমাকে সব কিছুই জানিয়ে গেছে। অতএব ওদের পরবর্তী লক্ষ্য হলাম আমি। এরপর অন্য একটা কথাও মাথায় এলো আমার।
আমি যদি যেচে পুলিশকে সব জানিয়েও দিই এবং ওরা আমার কথাটা বিশ্বাস করেও নেয়, তাতেও তো স্কাডারের শত্রুদের উপকারী হবে। ক্যারোলিদেস আর ইংল্যান্ডে আসবেন না, আর সেটাই তো ওরা চায়। নিজের অজান্তেই স্কাডারের অসমাপ্ত কাজের দায়ভার আমি নিজের কাঁধে নিয়ে ফেললাম। ঠিক করলাম জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যে কোনোভাবে আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। তারপর কোনো সরকারি প্রতিনিধির সঙ্গে দেখা করে স্কাডারের বলা কথাগুলো তাকে জানাতে হবে। তারিখটা ছিল 24শে মে। সামনের 20টা দিনই ভীষণ গুরুত্বপূর্ণ। দুপক্ষের মানুষ আমাকে খুঁজতে পারেন। একদিকে স্কাডারের শত্রুরা চাইবে আমাকে শেষ করে দিতে, অন্যদিকে পুলিশ আমাকে খুঁজবে স্কাডারের হত্যার অপরাধে। এরপর ভাবতে বসি স্কাডার আমার জন্য কোথাও কোনো কাগজপত্র রেখে গেছে কিনা, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও সেই কালো নোটবুকটা আমি কোথাও দেখতে পেলাম না। বুঝতে পারলাম ওটা হত্যাকারীরা সঙ্গে নিয়ে গেছে। এরপর ব্রিটিশ মানচিত্র খুলে বসে ভাবতে লাগলাম যে গা ঢাকা দেওয়ার জন্য কোন জায়গাটা ভালো হবে। আমার মনে হলো স্কটল্যান্ডই একদম উপযুক্ত, কারণ আমি নিজে স্কটিশ এবং সাধারণ স্কটসম্যান হিসেবে আমি সর্বত্র ঘুরে বেড়াতে পারবো। সব দিকে ভাবনা চিন্তা করে স্থির করলাম গ্যালওয়ে যাব। খোঁজ নিয়ে জানলাম সেন্ট প্যানক্রাস থেকে সকাল 7:10 নাগাদ গ্যালওয়ে যাওয়ার একটা ট্রেন ছাড়ে। কিন্তু এরপরেই যে প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে, সেন্ট প্যানক্রাস অব্দি আমি যাব কিভাবে? স্কাডারের শত্রুরা তো আমার উপর নজর রাখছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘন্টা দুয়ে ঘুমিয়ে নিয়ে আমি তৈরি হয়ে নিলাম। খুঁজে বার করলাম একটা টুইড স্যুট, একজোড়া শক্ত বুট আর কলারওয়ালা একটা ফ্ল্যানেল শার্ট। পকেটে নিলাম একটা অতিরিক্ত শার্ট, একটা টুপি, কয়েকটা রুমাল আর একটা টুথব্রাশ। 2 দিন আগে ব্যাংক থেকে বেশ কিছু টাকা তুলেছিলাম, যাতে স্কাডারের টাকা লাগলে তাকে সাহায্য করতে পারি। তার থেকেই 50 পাউন্ড বার করে ভরে নিলাম রোডেশিয়া থেকে আনা বেল্টের মধ্যে। সেই সময় পকেটে ঢোকাবো বলে টোব্যাকো জারটা তুলতে যেতেই আমার হাতে কিছু একটা ঠেকল। শক্ত একটা জিনিস। একটু টান দিতেই বেরিয়ে এলো স্কাডারের সেই ছোট্ট কালো নোটবুক। এরপরে ছিল আসল পরীক্ষা। সকাল 7:30 নাগাদ প্রতিদিনই দুধওয়ালা আসে বিশাল বড় দুটো দুধের ক্যান সঙ্গে নিয়ে। বয়স বেশি নয়, লম্বায় প্রায় আমার সমান। ওই ছিল আমার একমাত্র ভরসা। ঘড়ির কাঁটার 7:15 ঘরে যেতে না যেতেই বাইরে দুধের ক্যানের শব্দ শুনতে পেলাম। দুধওয়ালাকে ডেকে ঘরের ভেতরে নিয়ে এলাম। তোমাকে আমার একটা উপকার করতে হবে ভাই। 10 মিনিটের জন্য তুমি তোমার এই টুপিটা আমায় একটু ধার দিতে পারবে? তার বদলে তুমি নাও, এই জিনিসটা রাখো। 50 পাউন্ড? বেশি কথা বলার সময় নেই, আমি না ফেরা অব্দি এখানেই অপেক্ষা করো। কিন্তু আরে কিন্তু স্যার, অনেক বাড়িতে দুধ দেওয়ার আছে, দেরি হয়ে গেলে? আজ তোমার একটু দেরি হলেও তোমাকে কেউ কিচ্ছু বলবে না, আর তোমার পুরস্কারটাও তুমি যথাসময়ে পেয়ে যাবে। এই বলে আমি বেরিয়ে পড়লাম। দুধওয়ালার বেশে আমাকে দেখে দারোয়ান যখন কোনো সন্দেহ প্রকাশ করলো না, বুঝলাম ছদ্মবেশটি তবে সার্থক হয়েছে। রাস্তা পার হয়ে হাঁটার গতি বাড়িয়ে দিলাম। শুনশান জায়গা দেখে দুধের ক্যান, টুপি সব নামিয়ে রাখলাম, আর নিজের টুপিটা মাথায় দিয়ে এগোতে থাকলাম সেন্ট প্যানক্রাসের দিকে। টিকিট না কেটেই কোনো রকমের চলন্ত ট্রেনে উঠে পড়লাম আমি। কিছুক্ষণের মধ্যে গার্ড এসে কথা বলে নিউটন স্টুয়ার্টের টিকিট ধরিয়ে দিল। এইভাবেই শুরু হলো আমার জীবনের নতুন এক অধ্যায়। ট্রেনে পাওয়া খবরের কাগজ পড়া শেষ করে আমি মন দিলাম স্কাডারের সেই ছোট্ট কালো নোটবুকটায়। নানান রকম লেখা আঁকিবুকির মধ্যে কয়েকটা নাম আমার দৃষ্টি আকর্ষণ করলো, যেমন ধরুন হফগার্ড, লুনেভিল এবং অ্যাভোকাডো। এই শব্দগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওর লেখায় বারবার এসেছে, বিশেষ করে পাভিয়া বলে একটি শব্দ। স্কাডারকে যতটা চিনেছি কোনো কারণ ছাড়া কিছু লেখার পাত্র নয়। আমার মন বলছে এই শব্দগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে কোনো গভীর সংকেত। মন দিয়ে শব্দগুলো দেখতে থাকলাম। তবে কয়েক ঘন্টার চেষ্টায় কিছু উদ্ধার তো করতে পারলামই না। উল্টে কখন যেন ক্লান্তিতে আমার দুটো চোখ বুজে এলো।
ঘুম ভাঙতেই কোনো রকমে নেমে গ্যালওয়ে যাওয়ার ট্রেনটায় চেপে বসলাম। 5টা নাগাদ ট্রেন একদম খালি হয়ে গেল। পরের স্টেশনেই নেমে পড়লাম আমি। বসন্তের সন্ধ্যায় হিমেল হাওয়ার মধ্যে দিয়ে হেঁটে যেতে দিব্যি লাগছিল, কিন্তু ততক্ষণে বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে পেটে কোনো খাবার পড়েনি। সামনে ঝর্ণার পাশেই একটা ছোট্ট কুঁড়ে ঘর চোখে পড়ল। দরজার সামনে একজন মহিলা দাঁড়িয়ে। ম্যাডাম, যদি কিছু মনে না করেন, আজকের রাতটা কি আমি আপনার এখানে কাটাতে পারি? মহিলা সাগ্রহী অনুমতি দিলেন। শুধু আশ্রয় নয়, কিছুক্ষণের মধ্যেই প্লেটে করে বেশ কিছুটা হ্যাম, ডিম এবং 1 গ্লাস দুধ এনে আমাকে দিলেন। রাত্রি নামতেই ওর স্বামীও বাড়ি ফিরে এলেন। অদ্ভুতভাবে ওরা কিন্তু আমাকে কেউ কোনো প্রশ্ন করল না, বরং চাষবাস, পশুপালন, স্থানীয় বাজার ইত্যাদি নিয়ে অনেকক্ষণ কথা হলো ওদের সঙ্গে। ভবিষ্যতে কাজে লাগতে পারে ভেবেই কথাগুলো খুব মন দিয়ে শুনলাম আমি। পরের দিন সকালে ওদের বিদায় জানিয়ে আমি আবার স্টেশনের পথ ধরলাম। টিকিট কেটে চেপে বসলাম ডামফ্রাইসগামী একটি ট্রেনে। আমার একমাত্র সহযাত্রীর সঙ্গে তার পোষ্য কুকুরটিও ছিল। ভদ্রলোকের কাছে সেই দিনের খবরের কাগজ দেখতে পেয়ে পড়ব বলে কিছুক্ষণের জন্য চেয়ে নিলাম। পোর্টল্যান্ড প্লেস হত্যা রহস্য নিয়ে সেই কাগজে 2 কলামের একটা প্রতিবেদন ছাপা হয়েছে। জানতে পারলাম প্রথমে প্যাডক সাক্ষী দিয়ে ওই দুধওয়ালাকে ধরিয়ে দিলেও পরে সে বেকসুর খালাস পেয়ে গেছে। পুলিশের দৃঢ় বিশ্বাস এই হত্যাকাণ্ডের আসল অপরাধী লন্ডন থেকে উত্তর দিকে কোথাও গিয়ে গা ঢাকা দিয়েছে। ফ্ল্যাটের মালিক হিসেবে আমার ব্যাপারেও 2-4 কথা লেখা হয়েছে, তবে ক্যারোলিদেসকে নিয়ে কিন্তু ওই কাগজে কোনো খবরই ছাপা হয়নি। ভেবেছিলাম সুযোগ বুঝে সামনের কোনো স্টেশনে নেমে পড়ব, কিন্তু তার আগেই একটা কালভার্টের কাছে ট্রেনটা হঠাৎই থেমে গেল। চারিদিক ভালো করে দেখে নিয়ে আমিও ওখানেই নেমে পড়লাম। লাইনের পাশের ঝোপের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে আমি কোনো রকমে নদীর ধারে এসে পৌঁছলাম। নদীর থেকে অনেক উঁচুতে একটা ঢালের ওপর গিয়ে উঠলাম আমি। সেখান থেকে এগিয়ে সন্ধ্যে 6টা নাগাদ একটা রাস্তায় এসে পৌঁছলাম। আলো আঁধারির মধ্যে একটা ছোট্ট বাড়ি আমার চোখে পড়ল। সেই দিকেই হাঁটতে শুরু করলাম আমি। রাস্তার ধারে এক যুবককে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার এক হাতে লম্বা একটা পাইপ, অন্য হাতে ছোট্ট একটা বই। এই যে ভাই, বলছি এটা কি সরাইখানা? হ্যাঁ স্যার, আমি এখানকার মালিক। আশা করি আজকের রাতটা আপনি এখানেই কাটাবেন। সত্যি বলতে গত 1 সপ্তাহে আমি একজনও বোর্ডার পাইনি। সরাইখানার মালিক হওয়ার পক্ষে তোমার বয়সটা একটু কম মনে হচ্ছে। আসলে গত বছর হঠাৎ করে আমার বাবা মারা যান, তারপর থেকে ব্যবসাটা আমাকেই দেখতে হচ্ছে। না হলে এই পেশায় আসার কোনো ইচ্ছেই আমার ছিল না। ও, তো তোমার কি ইচ্ছে ছিল? বই লেখার। আমি বই লিখতে চাই। তাহলে এর থেকে ভালো সুযোগ আর কি বা হতে পারে। শোনো, আমার কাছে তোমার জন্য একটা সত্যি গল্প আছে। 1 মাস পরে সেটা নিয়েই তুমি একটা দুর্দান্ত উপন্যাস লিখতে শুরু করতে পারবে। আমি তাকে নিজের গল্পটা বলতে শুরু করলাম, বেশ ভালো করে বিশদেই বললাম পোর্টল্যান্ড প্লেস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থেকেও কেন আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তুমি অ্যাডভেঞ্চার খুঁজছিলে না? এর থেকে ভালো আর কি হতে পারে বলো? শয়তানরা আমাকে খুঁজছে আর তাদের খুঁজছে পুলিশ। তবে এই রেসে আমাকে জিততেই হবে। এই তো পুরো আর্থার কোনান ডয়েলের গল্পের মতো স্যার। খুব একটা ভুল বলনি। তবে আগে বলো, তোমার আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে তো? অবশ্যই করছি। অসাধারণ যে কোনো কিছুই বিশ্বাস করি আমি। শুধুমাত্র সাধারণ কোনো কিছুতে বিশ্বাস নেই আমার। দেখো, আমার মন বলছে তুমি আমাকে সাহায্য করতে পারবে। আমি কি কয়েকটা দিন তোমার এই সরাইখানায় আশ্রয় নিতে পারি? অবশ্যই অবশ্যই, আসুন, ভিতরে আসুন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আপনাকে যাতে কেউ বিরক্ত না করে সেটা আমি সবসময় খেয়াল রাখব। শুধু তার পরিবর্তে আপনাকেও আমাকে একটা জিনিস দিতে হবে। কি? আপনার এই রোমাঞ্চে ভরা জীবনের আরও কিছু গল্প আপনি আমাকে বলবেন। নিশ্চয়ই বলবো। আচ্ছা শোনো না, তোমার তো দেখলাম মোটরসাইকেল আছে, তো তুমি মোটরসাইকেল করে টাউনে গিয়ে আমাকে আজকের খবরের কাগজটা একটু এনে দিতে পারবে না? নিশ্চয়ই স্যার, এই আর এমন কি ব্যাপার। তবে একটা কথা, যাওয়ার পথে খুব সতর্ক থাকবে, কিন্তু চোখ কান খোলা রাখবে। আপনি নিশ্চিন্ত থাকুন। দুপুর নাগাদ খবরের কাগজ নিয়ে ফিরে এলো ছেলেটি।
কাগজে স্কাডারের হত্যা সংক্রান্ত কোনো উল্লেখযোগ্য নতুন তথ্য না পেলেও ক্যারোলিডিসকে নিয়ে একটা দীর্ঘ প্রতিবেদন পেলাম, যদিও সেখানে তার ইংল্যান্ড সফরের কোনো উল্লেখ নেই। বিকেলের পর বসলাম স্কাডারের সেই সংকেতের সমাধান করতে। পুরো সংকেতটাইও লিখেছিল সংখ্যার মাধ্যমে। অনেকক্ষণ মাথা খাটিয়েও কিছু উদ্ধার করতে পারছিলাম না আমি। তারপর হঠাৎ দুপুর 3টে নাগাদ জুলিয়া সিচিনির নামটা মনে পড়ল আমার। স্কাডার বলেছিল ক্যারোলিডিস হত্যাকাণ্ডের মূল শিখণ্ডী হবেন ওই মহিলা। সেটাকে কাজে লাগিয়েই আবার সংকেতের সমাধান করতে বসলাম এবং এইবার মিলে গেল। ইংরেজিতে জুলিয়া নামের 5টি অক্ষর থেকে ভাওয়েলের অবস্থান পেয়ে গেলাম। এ হলো জে, মানে দশম অ্যালফাবেট, আর সংকেতে সেটাকেই এক্স লেখা হয়েছে। ই হলো ইউ, এইভাবেই পুরোটা লিখেছে স্কাডার। সিচিনি শব্দটা থেকে কনসোনেন্টের নাম্বারগুলো পেলাম। পুরো জিনিসটা একটা কাগজের মধ্যে লিখে নিয়ে আমি আবার স্কাডারের লেখার মধ্যে ডুবে গেলাম। আধ ঘন্টা পর ঘরের জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখি একটা বড় গাড়ি সরাইখানার দিকে আসছে। কিছুক্ষণের মধ্যেই লোকজনের পায়ের শব্দ পেলাম আমি। 10 মিনিট পর সরাইখানার মালিক ছেলেটি এসে ঘরে ঢুকলো। উত্তেজনায় ওর চোখ জলজল করছে। স্যার, নিচে 2 জন লোক আপনাকে খুঁজছে। আপনার চেহারা নিখুঁত বর্ণনা দিয়েছে আর বলেছে আপনার সঙ্গে দেখা করে তবেই এখান থেকে যাবে। আমি ওদের বলে দিয়েছি আপনি গতকাল রাতে এখানে এসেছিলেন ঠিকই, তবে আজ সকালে ভাড়া মিটিয়ে এখান থেকে চলে গিয়েছেন। কথাটা শোনা মাত্র দেখলাম রেগে গিয়ে ওরা নিজেদের মধ্যে গালাগালি করতে শুরু করলো। লোক দুটোকে দেখতে কেমন? দেখুন, ওরা যে কেউই বিদেশি নয় সে ব্যাপারে আমি নিশ্চিত। আমি একটা কাগজের টুকরোয় জার্মান ভাষায় নিচের কথাগুলো এমনভাবে লিখলাম যাতে দেখে মনে হয় এটা কোনো একটা চিঠির অংশ। ব্ল্যাক স্টোন। স্কাডার নিজের কাজটা শুরু করতে পারলেও শেষ করতে পারেনি। বিশেষত ক্যারোলিডিসের পরিকল্পনা অনিশ্চিত থাকায় আমিও তেমন কিছু করে উঠতে পারবো কিনা বুঝতে পারছি না। তবে মিস্টার টি যদি বলেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে... হ্যাঁ, হয়ে গেছে। যাও, এই কাগজটা গিয়ে ওদের দাও আর বলো যে যাওয়ার সময় এটা আমি বিছানায় ফেলে গিয়েছি। আমার সঙ্গে দেখা হলে ওরা যেন এই কাগজটা আমায় ফেরত দেন। 3 মিনিট পর আমি গাড়িতে স্টার্ট দেওয়ার আওয়াজ শুনতে পেলাম। সরাইখানার মালিক ঘরে ঢুকতে ঢুকতেই উত্তেজিত স্বরে বলল, আপনার কাগজটা পেয়ে তো ওরা খুব উত্তেজিত হয়ে পড়ল। একজনের মুখ তো একেবারে ফ্যাকাশে হয়ে গেল আর যেতে যেতে বিশ্রী গালাগালো করছিল। আচ্ছা, গুড। এবার তাহলে তোমাকে আমার প্ল্যানটা বলি। তুমি মোটরসাইকেলে করে নিউটন স্টিওয়ার্ডের চিফ কনস্টেবলের কাছে যাবে, ঠিক আছে? এই 2টো লোকের চেহারার বর্ণনা দিয়ে বলবে তোমার ধারণা লন্ডনের এই হত্যাকাণ্ডের সঙ্গে এরা যুক্ত রয়েছে। যুক্তি নিজের মতো করে কিছু একটা সাজিয়ে নিও, চিন্তা নেই। ওরা আবার এখানে ফিরে আসবে, আজ রাতে নয়, কারণ এখন ওরা অনেকটা পথ আমার খোঁজ করবে। তবে কাল সকালের মধ্যে নিশ্চয়ই ফিরে আসবে। পুলিশকে ভোর রাত থেকেই এখানে মোতায়েন থাকতে বলবে। বিনা বাক্য ব্যয়ে বাধ্য ছেলের মতোও চলে গেল। আমি আবার স্কাডারের নোটে মনোনিবেশ করলাম। রাতে আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করলাম। ও শুতে চলে গেলে আমি রাত জেগে স্কাডারের লেখা পড়ে শেষ করলাম। এমনিতেও সেই রাতে আমার ঘুম আসতো না। পরের দিন সকাল 8টা নাগাদ 2 জন কনস্টেবল এবং 1 জন সার্জেন্টকে আমি আসতে দেখলাম। তার ঠিক 20 মিনিট পর উল্টো দিক থেকে আরেকটা গাড়ি এলো। সরাইখানার বেশ খানিকটা আগেই গাড়িটা থেমে গেল আর তার কিছুটা সময় পরেই জানলার বাইরে মানুষের পায়ের শব্দ শুনতে পেলাম আমি। হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। চট করে একটা কাগজে এই সরাইখানার মালিককে ধন্যবাদ জানিয়ে সেটা খাটের ওপর রেখে জানলা দিয়ে নিঃশব্দে ঝাঁপ মারলাম পাশের ঝোপের মধ্যে। সবার নজর এড়িয়ে গিয়ে পৌঁছলাম দূরে রাখা সেই গাড়িটার কাছে। গাড়িতে কেউ নেই, চাবি ইগনিশনে রয়েছে। উঠে বসে গাড়িতে স্টার্ট দিলাম এবং কেউ কিছু বোঝার আগেই বেরিয়ে এলাম সেই মালভূমি ছেড়ে। গাড়ি চালাতে চালাতে আমি শুধু স্কাডারের লেখাগুলোর কথাই ভাবছিলাম। আগের রাতে ওর নোটবুক পড়ে শেষ করার পর আমি বুঝতে পারি যে সে আমাকে যা যা বলেছে সব মিথ্যে। আসল গল্পটা লেখা ছিল ওর ওই নোটবুকে। স্কাডারের বক্তব্য অনুযায়ী আসন্ন যুদ্ধ অনিবার্য। 1912 সালের ফেব্রুয়ারি থেকে এর প্রস্তুতি চলছে।
ক্যারোলিদেস হলেন উপলক্ষ মাত্র। ক্যারোলিদেসের মৃত্যু বলকানদের দৃষ্টি আকর্ষণ করবে, আর তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভিয়েনা। রাশিয়া সেটা বরদাস্ত না করায় বিবাদ সৃষ্টি হবে, আর ঠিক তখনই শান্তির দূত হিসেবে অবতীর্ণ হবে জার্মানি। নতুন কোনো বিতর্ক তৈরি না করতে পারা অবধি তেলে জলে মিল খাওয়ানোর একটা মেকি প্রচেষ্টা চালিয়ে যাবে তারা। তারপর ঝাঁপিয়ে পড়বে আমাদের ওপর। এই আক্রমণে সফল হতে গেলে জার্মান নৌবাহিনীর যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইংল্যান্ডের নেভাল ডিফেন্স প্ল্যান। আমাদের উপকূলে কোথায় কোথায় নেভাল স্টেশন রয়েছে, আমাদের নৌবাহিনীর কাছে কি কি জাহাজ রয়েছে, এসব কিছু জানলে জার্মানির পক্ষে যে কতটা সুবিধা হবে সেটা আলাদা করে বলে দেবার প্রয়োজন নেই। এতদিন ধরে ইংল্যান্ডের মধ্যে বসে সবার অলক্ষ্যে যারা জার্মানির জন্য তথ্য জোগাড় করে চলেছে, স্কাডার সেই বিশেষ দলটির নাম লিখেছে ব্ল্যাক স্টোন। 15ই জুন তারা ইংল্যান্ডের উপকূল ছেড়ে জার্মানির দিকে রওনা দেবে। তবে তাদের দেওয়া তথ্য কাজে লাগানো হবে 2 সপ্তাহ পর, গ্রীষ্মের কোনো এক রাতে আকস্মিক গুলিবর্ষণের মাধ্যমে। কিন্তু কোথায় এই ব্ল্যাক স্টোন? কোথা থেকে তারা ইংলিশ চ্যানেল পেরোবে? নোটবুকে স্কাডার লিখেছিল 3টি অদ্ভুত শব্দ, 39 স্টেপস। একেবারে শেষ বাক্যে লেখা ছিল, ভরা জোয়ার, রাত 10:17 আমি নিজে গুনেছি 39 স্টেপস। আমি এর কোনো মানে খুঁজে পাই না। সরাইখানার ওই ঘরে বসে এই গল্পটারই সমাধান উদ্ধার করার চেষ্টা করছিলাম আমি। প্রথমেই মনে হয়েছিল প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখে বিষয়টা জানিয়ে দিই। পর মুহূর্তেই মনে হলো সেটা বোধহয় ঠিক হবে না। কেনই বা আমার কথা বিশ্বাস করবেন উনি? কিসের ভিত্তিতে? তার জন্য আমাকে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে হবে। এটুকু বুঝতে পারি আমাকে কাজ চালিয়ে যেতে হবে, তবে ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে, সর্বোপরি ব্ল্যাক স্টোনের খোঁচরদের নজর এড়িয়ে, যারা সব ভুলে এখন আমার পিছনেই পড়ে রয়েছে। কাজ চালিয়ে যাওয়াটা খুব একটা সহজ হবে না। দুপুর নাগাদ দীর্ঘ পথ পেরিয়ে আমি পৌঁছই একটি গ্রামে। ওখানেই কিছু খাবো ঠিক করি। কিছু দূরেই ছিল ওখানকার পোস্ট অফিস, কিন্তু সেদিকে এগোতে গিয়ে দেখি পোস্ট অফিসের এক মহিলা কর্মী আর একজন পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। আমার দিকে চোখ পড়তেই তারা হাত দেখিয়ে আমাকে থামতে বললেন। বেগতিক বুঝে আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম। বুঝতে পারলাম আমি যে গাড়িটা চুরি করেছি সে খবর নিশ্চয়ই এতক্ষণে সর্বত্র ছড়িয়ে গেছে, তার সঙ্গে গাড়ির বর্ণনা এবং নাম্বার। একটাই আসার কথা হলো স্কটল্যান্ডের এই অঞ্চল অপেক্ষাকৃতভাবে নির্জন, কাজেই বড় গ্রাম বা টাউনের থেকে দূরে থাকলে ধরা পড়ার সম্ভাবনা কম। ঠিক করলাম শুনশান রাস্তা খুঁজে আরো উত্তরের দিকে এগোবো। সন্ধে নাগাদ আমার বোধহয় চোখ লেগে গিয়েছিল। হঠাৎ করেই আমার বাঁ দিক থেকে একটা গাড়ির হর্নের আওয়াজে চমকে দেখি আমার অজান্তেই গাড়ি একটা গেট পোস্টের দিকে এগিয়ে যাচ্ছে। আসন্ন বিপদ বুঝে গাড়ি থেকে লাফ মারলাম, পড়লাম গিয়ে কাঁটা ঝোপের মধ্যে। কোনো রকমে যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছি দেখি এক সুপুরুষ দীর্ঘকায় ভদ্রলোক আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে রয়েছেন। ভেরি সরি, আপনার লেগেছে নাকি? না না, ভুলটা আমারই। গাড়ির তো মনে হয় 12টা বেজে গেছে। আমি গাড়িটা এখানেই ছেড়ে দিলাম। এরপর আর কোনোদিন গাড়ি চালাবো কিনা সেটাও ভেবে দেখতে হবে। বেশ, এখন চলুন। আমার বাড়ি এখান থেকে মাত্র 2 মিনিটের পথ। ওখানে গিয়ে জামা কাপড় পাল্টে কিছু খেয়ে একটু বিশ্রাম নেবেন। চলুন, আমার হাতে অবশ্য বেশি সময় নেই, মিনিট 15 সময় আছে। নিন, একটু তাড়াতাড়ি উঠুন। নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে ওর গাড়িতে উঠে বসলাম। ওর বাড়িতে ঢুকেই আমার শতচ্ছিন্ন জামা কাপড় দেখে কয়েক জোড়া জামা এগিয়ে দিলেন উনি আমার দিকে। জামা পাল্টে খাবার টেবিলে এসে বসতেই তিনি ব্যস্তভাবে বললেন, আমার হাতে আপাতত 5 মিনিট সময় রয়েছে। চাইলে পকেটে কিছু খাবার আপনি নিয়ে নিতে পারেন, মানে তারপর রাতে বাড়ি ফিরে আয়েশ করে খাবেন না হয়। আসলে 8টার মধ্যে না আমাকে ম্যাসনিক হলে পৌঁছতেই হবে। বেশ অদ্ভুত পরিস্থিতিতেই আপনার সঙ্গে আমার আলাপ হলো মিস্টার কি জানো আপনার নামটা? টুইসডন। হ্যাঁ, 60-এর দশকের
টমি টুইসডেনের কেউ হন আপনি? আগে না। আহ, না, আচ্ছা। যাই হোক, আমি হলাম এখানকার লিবারেল দলের প্রার্থী। এখানকার মূল শহর ব্র্যাটেলবার্নে আজ রাতে আমার একটা সভা আছে। আর এক বক্তা ইনফ্লুয়েঞ্জায় কাবু হয়ে পড়ায় এই সব দিক থেকেই আমাকে একাই সামলাতে হচ্ছে আর কি। 10 মিনিটের জায়গায় আমাকে এখন 40 মিনিট বক্তৃতা দিতে হবে। 3 ঘন্টা ধরে মাথা খাটিয়েও না, বিশ্বাস করুন, কিছু করে উঠতে পারছি না। এবার আপনি এসে গেছেন, হ্যাঁ, আপনি আমাকে সাহায্য করবেন। আমি আপনাকে সাহায্য? কিভাবে? একজন ব্যবসায়ী এবং উপনিবেশিক হিসেবে সবাইকে জানাবেন যে উপনিবেশগুলোর সুরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে কতটা বিপন্ন। কিন্তু আমি মানে দয়া করে না বলবেন না, আপনার এই ঋণ আমি চিরকাল মনে রাখবো। আচ্ছা, ঠিক আছে, তবে আমি কিন্তু তেমন ভালো বক্তা নই। কি যে বলেন! বক্তৃতা সভায় যাওয়ার পথে ভদ্রলোক নিজের ব্যাপারে বলতে লাগলেন। উনি আসলে অনাথ, কাকার কাছে বড় হয়েছেন। তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী। নানা রকম কাজের চেষ্টা করে শেষমেশ কাকার পরামর্শে তিনিও রাজনীতিতেই যোগ দিয়েছেন। রাস্তায় হঠাৎই হাত দেখিয়ে দুজন পুলিশ গাড়ি থামাতে বলল। তারপর ভেতরে স্যার হ্যারিকে দেখতে পেয়ে তারা ক্ষমা চেয়ে জানালো যে উপর মহল থেকে আদেশ এসেছে একটি বিশেষ গাড়ির প্রতি লক্ষ্য রাখার। এরপর ভদ্রলোক আর কোনো কথা বললেন না। এক বিশাল দরজার সামনে গিয়ে গাড়িটা থামল। আমরা হলে প্রবেশ করলাম। সেখানে প্রায় 500 জন মানুষের বসার ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই স্যার হ্যারি ওর বক্তৃতা শুরু করলেন। ওর অপটু ভাষা কানে আসতে থাকে, কিন্তু আমার মন চলে যায় সেই কালো নোটবুকের পাতায়। তারপর আমাকে বলতে বলা হয়। অস্ট্রেলিয়া সম্বন্ধে যা জানা ছিল চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে বলার। ফেরার পথে গাড়িতে স্যার হ্যারিকে অনেকটাই নিশ্চিন্ত দেখায়। মিস্টার টুইসডেন, আপনি কিন্তু আজকের রাতটা আমার বাড়িতেই থাকবেন। চাইলে কয়েকটা দিনও থাকতেই পারেন, একসঙ্গে জমিয়ে মাছ ধরা যাবে। ওর প্রস্তাবে আমি বিনা বাক্য ব্যয়ে রাজি হয়ে যাই। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন কথা বলতে বসি। আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না, এখনই ওকে সত্যিটা বলে দেওয়া উচিত। আর্মচেয়ারে বসে গল্পটা বলার সময় আমার বলা কথাগুলো আমার নিজের কানেই বাজতে থাকে। এই প্রথমবার আসল সত্যিটা বলছি আমি, খুঁটিনাটি কিচ্ছু বাদ দিচ্ছি না। উনি সবটা শুনলেন, স্কাটারের কথা, দুধওয়ালার কথা, কালো নোটবুকের কথা, এমনকি আমি কিভাবে গ্যালওয়ে পৌঁছলাম তাও। সবটা শুনে উত্তেজিত হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করলেন। তাহলে বুঝতেই পারছেন, আপনি যাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, পোর্টল্যান্ড প্লেস হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ তাকে খুঁজছে। এবার একজন সচেতন নাগরিক হিসেবে আপনি হয়তো আমাকে পুলিশের হাতেই তুলে দিতে চাইবেন। ভবিষ্যতে সেটা ভেবে আপনার খারাপ লাগতেও পারে, তবে সেটা নিয়ে ভাবার মতো তেমন কারণ আমি কিন্তু দেখি না। রোডেশিয়ায় আপনি কি কাজ করতেন মিস্টার হ্যানে? মাইনিং ইঞ্জিনিয়ার। সেই কাজে তো অনেক মনের জোর দরকার, তাই না? হ্যাঁ, তা আমার মনের জোর বেশ ভালোই। আমারও তাই মনে হয়েছিল। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা ভালো না দিতে পারলেও মানুষ আমি ভালোই চিনতে পারি। আপনি খুনি নন, আপনি বোকাও নন। আমার বিশ্বাস আপনি সত্যি কথাই বলছেন। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? প্রথমেই আমি চাই আপনার কাকাকে আপনি একটা চিঠি লিখুন। 15ই জুনের আগে যেভাবেই হোক সরকারের কাছে আমাকে পৌঁছতেই হবে। তাতে বিশেষ লাভ হবে না, উনি আপনার কথা বিশ্বাস করবেন না। তার চেয়ে বরং পররাষ্ট্র দপ্তরের পার্মানেন্ট সেক্রেটারিকে একটা চিঠি পাঠাই আমি, কেমন? উনি হলেন আমার গডফাদার, আমাকে অত্যন্ত স্নেহ করেন। চিঠির মর্মটা আপনারও কিন্তু জেনে রাখা দরকার। আপনার এই কথাগুলো সব আমি এই কাগজটায় লিখে রাখলাম। আগামী 15ই জুনের আগে টুইসডেন নামে এক ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে এলে অনুগ্রহ করে তাকে ফেরাবেন না। ওর মুখে ব্ল্যাকস্টোন শব্দটা আর অ্যানি লরির সেই পরিচিত সুরের শীষ শুনেই আপনি ওকে চিনে নিতে পারবেন। মনে রাখবেন, আমার গডফাদারের নাম কিন্তু ওয়াল্টার বুলিভ্যান্ট। উইটসন টাইডে ওর বাড়িতেই পাবেন ওকে। চিঠিতে এর বেশি আর কিছু লেখার দরকার নেই। এরপর আপনি বলুন আমাকে কি করতে হবে, বলুন। আপনার আর আমার হাইট তো মোটামুটি একই। আপনার সব থেকে পুরনো স্যুটগুলোর মধ্যে একটা আমায় দিন তো।
শুধু তার রংটা যেন আপনার সঙ্গে যখন দেখা গেছিল আমাকে গতকাল সন্ধেবেলা, তখন যে জামাটা পরেছিলাম সেই একই রঙের না হয়। এরপর এখানকার একটা ম্যাপ এনে আমাকে একটু রাস্তাঘাটগুলো বুঝিয়ে দিন। আর সবশেষে পুলিশ যদি আমার খোঁজে আপনার কাছে আসে, তাদের শুধু ওই খাদে পড়ে থাকা গাড়িটা দেখিয়ে দেবেন। অন্য কেউ এলে বলবেন আপনার সঙ্গে দেখা হওয়ার পর আমি দক্ষিণের রাস্তায় চলে গেছি। উনি আমার কথাগুলো রাখার প্রতিশ্রুতি দিলেন। ইতিমধ্যে আমি নিজের গোঁফটা কেটে ফেলি। স্যার হ্যারির একটা পুরনো স্যুট গায়ে দিয়ে নিই। ম্যাপটা পেয়ে দুটো গুরুত্বপূর্ণ তথ্য আমি জানতে পারি। রেলপথটা ঠিক কোথায় গিয়ে দক্ষিণে বাঁক নিয়েছে, আর এখানকার সবচেয়ে দুর্গম জঙ্গলে ঢাকা জায়গা কোনগুলি। এরপর রাত 2টোর সময় আমাকে ঘুম থেকে তুলে একটা পুরনো সাইকেল আমার হাতে ধরিয়ে দিয়ে স্যার হ্যারি বললেন, প্রথমে ডান দিকে দেবদারু জঙ্গলের দিকে ঘুরবেন। ভোর হওয়ার আগেই আপনি একটা পাহাড়ি এলাকায় পৌঁছে যাবেন। তারপর কোনো জলা দেখে সাইকেলটা ফেলে দিয়ে সেখান থেকে পায়ে হেঁটে ভেতরে যাওয়াই শ্রেয় হবে আপনার জন্য। বুঝতে পেরেছেন? ওখানে 1 সপ্তাহ আপনি নিরাপদে থাকতে পারবেন। তাকে ধন্যবাদ জানিয়ে আমি বেরিয়ে পড়লাম। কুয়াশা কেটে গিয়ে ভোরের আলো ফুটতে না ফুটতেই সবুজে ভরা সমভূমিতে এসে পৌঁছলাম। এটুকু নিশ্চিত হলাম যে এখানে থাকলে শত্রুপক্ষের খবর পাওয়াটা তুলনামূলকভাবে সহজ হবে। স্যার হ্যারির বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে আমি ঠিক কোথায় রয়েছি বোঝার চেষ্টা করি। আমার পিছনে ছিল খাড়া পাহাড়, সামনে 1 মাইল মতো একেবারে সমতল, আর তারপর সেটা ঢালু হয়ে নিচে নেমে গেছে। ডান দিকে আর বাঁ দিকে গোলাকার সবুজ পাহাড়। পাহাড়ের ওপরে উঠে দেখলাম সেখান থেকে বহু দূর অবধি যে কারোর আসা যাওয়া দেখতে পাওয়া যায়। মাথার উপর একটা এরোপ্লেনের আওয়াজ শুনতে পেলাম, যা এর আগেও বেশ কয়েকবার আমি শুনেছি। মনে হলো যেন সেই আওয়াজটা ক্রমশ আরো জোরদার হচ্ছে। পূর্ব দিক থেকে একটি প্লেন আসতে দেখি। বাজ পাখির মতো ঘুরতে ঘুরতে সেটা বেশ কিছুটা নিচে নেমে আসে, এতটাই নিচে যে ভেতরের মানুষটির সঙ্গে চোখাচোখি হয় আমার। স্পষ্ট বুঝতে পারি ওদের মধ্যে একজন মন দিয়ে আমায় পর্যবেক্ষণ করছে। তারপর হঠাৎ করেই গতি বাড়ায় প্লেনটা, আর নিমেষের মধ্যে দূর আকাশে একটি বিন্দুর মতো ধীরে ধীরে পূব দিকে মিলিয়ে যায়। আমি ভাবতে থাকি আমার শত্রুরা তো আমাকে খুঁজেই নিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই ওরা আমায় ঘিরে ফেলবে। প্লেন থেকে ওরা নিশ্চয়ই আমার সাইকেলটা দেখতে পেয়েছে, তাই আমি কোন পথে যেতে পারি সেটা অনুমান করে নেবে। তৎক্ষণাৎ সাইকেলটা আরো কিছুটা দূরে নিয়ে গিয়ে একটা ডোবার মধ্যে ফেলে দিই আমি। তারপর কোন দিকে যাব ঠিক করতে না পেরে আমি টস করি। হেড এলে উত্তর, টেল এলে দক্ষিণ। হেড আসায় উত্তর দিকেই এগোতে থাকি। এমন একটা জায়গায় পৌঁছই যেখান থেকে দূরের জিনিসও দেখতে পাচ্ছিলাম আমি। ঢালটার নিচে খানিকটা দূরে বেশ কিছু কর্মব্যস্ত মানুষকে দেখতে পাই। ওদিকে যাওয়াটা ঠিক হবে না। হাইওয়ে ছাড়িয়ে দক্ষিণে এগোতে শুরু করি আমি। একা একা বেশ অনেকক্ষণ হাঁটার পর একটা পাথরের ঢিপির পেছনে একজন লোককে দেখতে পেলাম। হাতে একটা হাতুড়ি নিয়ে লোকটা পাথর ভাঙছে। আমাকে দেখে ক্লান্তিতে হাতের হাতুড়িটা তিনি ফেলে দিলেন। আমি আর পারছি না। আজ শুনলাম সার্ভেয়ার আসবেন, তার কাছে রিপোর্ট না করলে নাকি কঠোর শাস্তি পেতে হবে। আসলে গত রাতে একটু বেশি মদ খেয়ে ফেলেছি। আজ আমার শরীর আর চলছে না, কিন্তু পোস্টকার্ড মারফত জানতে পেরেছি সার্ভেয়ার আজ সারাদিন এখানেই থাকবেন। উনি এসে আমাকে খুঁজে পেলে বা না পেলেও দুক্ষেত্রেই আমার কপালে আজ অশেষ দুঃখ রয়েছে। সার্ভেয়ার কি আপনাকে চেনেন? না, উনি সবেমাত্র 1 সপ্তাহ হলো কাজে যোগ দিয়েছেন। বুঝলাম। আপনি কাছাকাছিই থাকেন? হ্যাঁ, ওই যে ওই নদীর ধারে ওই যে কুঁড়ে ঘরটা দেখতে পাচ্ছেন, ওটাই আমার। আরে কোনো চিন্তা নেই, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম নিন। আমি আপনার কাজও করে দেবো, সার্ভেয়ার স্যারকেও সামলে নেব। থ্যাংক ইউ স্যার। শুনুন, আমি পাথর কেটে রেখেছি,
আপনি শুধু এগুলোকে গাড়িতে তুলে রাস্তার ওই প্রান্তে পৌঁছে দেবেন। আমার নাম আলেকজান্ডার টার্নবুল। গত 7 বছর ধরে আমি এই কাজ করছি। বন্ধুরা আমাকে একই বলে ডাকে, আবার চশমা পরি বলে কেউ কেউ বদমাইশি করে স্পেকি বলেও ডাকে। আপনি শুধু সার্ভিয়ারের সঙ্গে ভালোভাবে কথা বলবেন, ওকে স্যার স্যার বলে ডাকবেন, তাহলেই উনি খুশি হয়ে যাবেন। আমি আমি দুপুর নাগাদ ফিরে আসব। বাড়ি যাওয়ার আগে চশমা আর পুরনো টুপিটা ওর থেকে চেয়ে নিলাম আমি। তারপর নিজেকে ওই জায়গার সঙ্গে মানানসই করে সাজিয়ে নিলাম। তারপর আলেকজান্ডারের রেখে যাওয়া খাবার দিয়ে আগে নিজের পেটটাকে শান্ত করলাম। খাবারের পুঁটলির পাশেই রুমালে বাঁধা একটা কাগজ দেখতে পাই, যার উপর মিস্টার টার্নবুলের নাম লেখা রয়েছে। ইচ্ছে করেই ওটাকে এমনভাবে রাখি যাতে অন্যদের নজর ওটার উপর পড়ে। হঠাৎ করেই রাস্তা থেকে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর ভেসে আসে। তুমি কি আলেকজান্ডার টার্নবুল? আমি এই এলাকার নতুন কাউন্টি রোড সার্ভেয়ার। এমনিতে বেশ ভালোই কাজ করেছো দেখতে পাচ্ছি, তবে রাস্তার ধারগুলো পরিষ্কার করতে হবে। ওটা একটু দেখে নিও। পরের বার দেখা হলে আশা করি আমাকে চিনতে পারবে। কথাগুলো বলে সার্ভেয়ার চলে গেলেন। বুঝতে পারলাম আমার ছদ্মবেশে কাজ হয়েছে। আমি কাজ চালিয়ে যেতে থাকলাম। দুপুর নাগাদ একটা বড় গাড়িকে পাহাড়ি রাস্তা দিয়ে নেমে আসতে দেখলাম। ভিতরে 3 জন সওয়ার। এদের মধ্যে 2 জনের মুখ আমার চেনা। এই 2 জনকে আমি দেখেছিলাম সেই সরাইখানার জানলা দিয়ে। 3য় জনকে আমি আগে দেখিনি। আমার খোঁজ করতে করতেই তাহলে এরা এত দূরে এসেছে। এবার আমার ছদ্মবেশের আসল পরীক্ষা। অচেনা 3য় লোকটি আমার দিকে তাকিয়ে গাড়ি থেকেই বলল, গুড মর্নিং। তোমার কাজটা তো বেশ সহজ দেখছি। এর থেকে কঠিন কাজও করতে হয়। তার চাইতে বরং আপনার কাজটা অনেক বেশি সহজ। নরম কুশনে হেলান দিয়ে বসে সারাদিন গাড়ি চালান, আর আপনাদের গাড়িগুলোর জন্যই তো বারবার রাস্তা মেরামত করতে হয় আমাদের। বলতে বলতেই লক্ষ্য করলাম লোকটা টার্নবুলের নাম লেখা সেই কাগজটার দিকে তাকিয়ে রয়েছে। তারপর সে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, বাহ, তুমি দেখছি ঠিক সময় মতোই কাগজপত্র পেয়ে গেছো। হ্যাঁ, এই কাগজটা শনিবার বেরিয়েছে, আমি বরং 6 দিন লেট করে ফেলেছি। লোকটা গাড়ি থেকে নেমে কাগজটা হাতে নিয়ে উল্টো পাল্টে দেখল, তারপর আবার নিচে নামিয়ে রাখল। লক্ষ্য করলাম ওদের মধ্যে একজন আমার জুতোর দিকে তাকিয়ে রয়েছে। বলতে বাধ্য হচ্ছি, আপনার জুতোর চয়েস কিন্তু বেশ শৌখিন। হ্যাঁ, এগুলো তো স্থানীয় কারো বানানো জুতো নয়। হ্যাঁ, এগুলো তো লন্ডনে তৈরি। গত বছর এক ভদ্রলোক এখানে শিকার করতে এসেছিলেন, তো তিনিই দিয়েছিলেন। কি যেন নাম ছিল? এই চলো, এর সঙ্গে কথা বলে আর সময় নষ্ট করা ঠিক হবে না। যেভাবে মাথা চুল করছে, ওই নাম ওর আর মনে পড়বে বলে মনে হয় না। আসলে আজকে সকালে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, তো 7টা নাগাদ বাড়ি থেকে বেরোই আমি। তারপর এখানে আসা স্টকে কিছু পশুর পাল, কয়েকজন রুটিওয়ালা, আর আপনাদের ছাড়া আর কাউকে দেখিনি স্যার। ওদের মধ্যে একজন আমার হাতে একটা সিগার গুঁজে দিয়ে আবার গাড়িতে উঠে পড়ল। 3 মিনিটের মধ্যে ওদের গাড়ি আমার নজরের বাইরে চলে গেল। আমি টার্নবুলের বাকি কাজটুকু শেষ করলাম, তবে এটাই ভালো বুঝতে পারছিলাম যে এই কাজ বেশি দিন আমি করতে পারবো না। আমার মন বলছিল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খুঁজছে ওরা আমাকে। যেদিকেই হাঁটতে শুরু করি না কেন আমাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে, কিন্তু বেরোতে তো আমাকে হবেই। বিকেল 5টা অবধি ওখানেই ছিলাম। তারপর টার্নবুলের বাড়িতে গিয়ে কিছুটা সময় কাটিয়ে রাতের অন্ধকার পাহাড়ের পথে রওনা দেব বলে মনস্থির করলাম। কিন্তু হঠাৎ করেই আরেকটা নতুন গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। সিগারেট ধরানোর জন্য ভদ্রলোক আগুন চান আমার কাছে। গাড়িতে উনি একাই ছিলেন, আর ওর দিকে তাকিয়ে আমি ওকে চিনতে পারি। মার্মাডিউক জোপলে উনি দালালের কাজ করতেন। লন্ডনে যাওয়ার পর ব্যবসায়িক সূত্রে ওর সঙ্গে আলাপ হয়েছিল আমার। যাই হোক, এখন সে সুন্দর পোশাক পরে চকচকে গাড়িতে চড়ে কোথাও একটা যাচ্ছে। নিজেও জানি না হঠাৎ কি মনে করে আমি এক লাফে ওর গাড়িতে চেপে বসলাম। হ্যালো জপলে, অনেকদিন পর দেখা হলো, কেমন আছো বলো? কি তুমি কে ভাই, এইভাবে আমার গাড়িতে উঠে বসলে যে? আরে আমি রিচার্ড হ্যানে, রোডেশিয়া থেকে লন্ডনে গিয়েছিলাম, মনে পড়ছে?
মানে স্কাডারের খুনি? ঠিক ধরেছ। আর তুমি যদি এখন আমার কথা না শোনো তাহলে খুব শিগগিরই আমি আরও একটা খুন করতে বাধ্য হব। তোমার কোটটা আমায় দাও, আর টুপিটাও। নিজের নোংরা শার্ট প্যান্টের উপরেই আমি ওর কোটটা পরে নিলাম, মাথায় পরলাম ওর টুপি, সঙ্গে ওর গ্লাভসগুলোও নিয়ে নিলাম। রাস্তার ধারের এক দিনমজুর নিমেষেই হয়ে গেল স্কটল্যান্ডের অন্যতম ধনী একজন ব্যক্তি। টার্নবুলের ছেঁড়া খোঁড়া টুপিটা জোপলের মাথায় পরিয়ে দিলাম, তারপর একটু কসরত করেই গাড়িটা ঘুরিয়ে নিলাম। শোনো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। তোমার গাড়িটা 1-2 ঘন্টার জন্য দরকার আমার। ততক্ষণ আমি যা বলছি তাই করো। বেশি চালাকি করলে বা ভুল জায়গায় মুখ খোলার চেষ্টা করলে কিন্তু তার ফল ভালো হবে না। সন্ধে নামার মুখে গ্রাম খামার সব পিছনে ফেলে এক বিস্তীর্ণ প্রান্তরে এসে পৌঁছলাম। সেখানে গাড়ি থামিয়ে গাড়িতেই এক চোট ঘুমিয়ে নিলাম। তারপর ভালো ছেলের মতো মিস্টার জোপলেকে তার সব সম্পত্তি ফিরিয়ে দিয়ে বললাম, তোমাকে অজস্র ধন্যবাদ। তুমি ভাবতেও পারবে না আজ তুমি আমার কত বড় উপকার করলে। এবার চাইলে তুমি পুলিশের কাছে গিয়ে নালিশ জানাতেও পারো। যাও। রাতটা আমি ওই পাহাড়ের কোলেই একটা বোল্ডারের খাঁজে কাটিয়ে দিলাম। ভোর হওয়ার ঘণ্টাখানেক পর ঘুম ভাঙে মানুষের কণ্ঠস্বর শুনে। নিচের উপত্যকার দিকে এক ঝলক তাকিয়েই দেখি সেখানে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে। মারমাডিউক বড্ড তাড়াতাড়ি প্রতিশোধটা নিয়ে ফেলল মনে হয়। পর মুহূর্তেই একটা চিৎকার শুনে বুঝি ওরা আমায় দেখতে পেয়েছে। দেখি ওরা অন্য রাস্তা দিয়ে ওপরে উঠতে শুরু করেছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব পাহাড়ের উল্টো দিকে যেতে শুরু করি। শেষমেশ এসে পৌঁছই একটা উঁচু রাস্তায়। রাস্তার ধারে দেখতে পাই একটা গেট। লাফিয়ে গেটটা পার হয়ে এগোতে থাকি আমি। সামনে তখন শুধুই ঘাস আর ঘাস। হাইওয়ে থেকে আড়াল হতেই ঘাস শেষ হয়ে একটা কাঁচা রাস্তা দেখা গেল। নিঃসন্দেহে এর শেষে কারোর বাড়ি আছে। এই রাস্তাটা না ধরে আমি গেলাম ডান দিকে। এরপর আর পিছনে ফিরে তাকাইনি। অনেকক্ষণ দৌড়ানোর পর আর একটা বাড়ি দেখতে পেলাম। বারান্দার খোলা দরজা দেখে ভেতরে ঢুকলাম। ভেতরে বেশ সুন্দর একটা ঘর। একদিকে কাঁচ দিয়ে ঘেরা, অন্যদিকে সারি সারি বই। মাটিতে টেবিলের পরিবর্তে মিউজিয়ামে যেমন বক্স দেখতে পাই আমরা, ওই রকম রাখা। ঘরের মাঝখানে একটা স্টাডি টেবিল। সামনে বেশ কিছু কাগজপত্র খুলে সেখানে বসে রয়েছেন এক বৃদ্ধ ভদ্রলোক। উজ্জ্বল মুখ, নাকের উপর বড় একটা চশমা, আর মাথার টাকটা কাঁচের বোতলের মতো চকচকে। ভদ্রলোকের চোখের মধ্যে এমন একটা কিছু ছিল যে আমার মুখ থেকে কোনো কথাই বেরোলো না। মনে হচ্ছে তুমি বেশ তাড়ায় রয়েছ। আমি মানে ও, আইনের হাত থেকে পালাচ্ছ বুঝি? বেশ, সে বিষয়ে না হয় আমরা পরে কথা বলবো। এখন আবার কয়েকজন পুলিশ একজনের খোঁজে আমার বাড়ি তল্লাশি করতে আসবেন জানালেন। আপাতত স্টাডি থেকে বেরিয়ে বাঁ দিকে যে দরজাটা দেখতে পাবে অন ইওর লেফট, সেইটা ঠেলে ঢুকে পড়ো। দরজাটা ভেতর থেকে বন্ধ করতে ভুলো না। চিন্তা নেই, এখানে তুমি একদম নিরাপদ থাকবে। ঘরের দরজা বন্ধ করতে করতে একবারের জন্য মনে হলো আমি আবারও একটা আশ্রয় পেলাম। কিন্তু কেন জানি না আমার একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। ভীষণ খিদেও পেয়েছিল। নানান কথা ভাবতে ভাবতেই দরজায় ঠক করে একটা শব্দ হলো আর দরজাটা খুলে গেল। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, পুলিশ চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। আমি ওদের বলেছি যে তুমি পাহাড় পেরিয়ে অন্যদিকে চলে গেছো। আসলে আমি চাই না আমার আর এত দিন ধরে আমি যে অতিথির অপেক্ষায় ছিলাম তার মাঝখানে কেউ আসুক। এখন থেকে তোমার আর কোনো চিন্তা নেই মিস্টার রিচার্ড হ্যানে। লোকটার চোখ দুটো ঠিক বাজ পাখির মতো। কি ভাবছেন? আপনার পিছনে ওই দরজার দিকে দেখুন একবার। তাকিয়ে দেখলাম দুজন চাকর হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। রিচার্ড হ্যানে বলে কেন ডাকছেন আমায়? আমার নাম আইনসলি।
হোয়াটস ইন আ নেম? একটা পাতি নাম নিয়ে না হয় আমরা ঝগড়া নাই বা করলাম, আসলে তুমি নিজেকে যতটা চালাক মনে করছো ততটা চালাক তুমি নও। আমি এবং আমার বন্ধুরা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তুমি প্রয়োজনের থেকে বেশি জেনে ফেলেছো মিস্টার হ্যানে। এবার তোমার আসল সত্যিটা বলে ফেলো। গত 2 দিন ধরে আমি কিছু খাইনি। পেটে খাবার না পড়লে আমি আর কিছু বলতে পারবো না। ভদ্রলোকের ইশারায় তাঁর চাকর গিয়ে খাবার নিয়ে এলো। খাওয়া শেষ করে নেড আইন্সলির মিথ্যে গল্প ফেঁদে ওকে শোনালাম। সব শুনে শান্ত গলায় উনি বললেন, তুমি খুব ভালো মিথ্যে বলতে পারো হ্যানে। মাই কমপ্লিমেন্টস। ঠিক আছে, আমি কিন্তু কোনো ক্ষেত্রেই তোমাকে হাতছাড়া করছি না। তুমি যা বলছো সেটাই যদি সত্যি হয় তবে সেটাও খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। আর যদি আমার কথাটা সত্যি প্রমাণিত হয় তবে তুমি আর বেশি দিন এই পৃথিবীর আলো দেখতে পাবে না। কথা শেষ করেই টেবিলে রাখা একটা বেল বাজালেন ভদ্রলোক। আর একজন চাকর তৎক্ষণাৎ ছুটে এলো। লাঞ্চ তৈরি রেখো, আজ কিন্তু 3 জন গেস্ট আসবেন। আর কাল আমি না ফেরা অবধি এই লোকটাকে স্টোর রুমে আটক করে রাখবে। কোনো রকম এদিক ওদিক হলে তার জন্য কিন্তু তোমাকেই দায়ী করব আমি কার্ল। দোকানে 2টো পিস্তল ঢেকে ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো। অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরটার মধ্যে বসে আমি গত কয়েক ঘন্টা ধরেই ভাবছি যে আর কি আদৌ এদের হাত থেকে বেঁচে ফিরতে পারবো। হাতে আর বেশি সময় নেই। লাঞ্চের আগেই ওরা 3 জন চলে আসবে। আমার পকেটে তখনও 2টো দেশলাই কাঠি ছিল। একটা কাঠি জ্বালাতেই সেটা নিমেষের মধ্যে নিভে গেল। তবে তার মধ্যেই আমি দেখতে পেলাম ওখানে রয়েছে একটা ইলেকট্রিক টর্চ। টর্চ জ্বালিয়ে আরেকটু খুঁজতে বেশ কিছু কেমিক্যালের বোতল, তামার তারের কয়েল, ডেটোনেটরের একটা বাক্স আর অনেকগুলো ফিউজের তার পেলাম। কিছুটা দূরে একটা কাঠের বাক্সের মধ্যে 5-6 খানা ছোট ছোট ধূসর ইটের টুকরো পেলাম। একটা তুলে নিয়ে পরীক্ষা করতেই বুঝতে পারলাম জিনিসটা কি। মাইনিং ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা যাবে কোথায়? দেখেই বুঝলাম এগুলো ল্যান্টানাইট। এর একটা টুকরো দিয়ে গোটা বাড়িটা উড়িয়ে দিতে পারি আমি। রোডেশিয়ায় এই জিনিস নিজের হাতে ব্যবহার করেছি, এর ক্ষমতা আমি খুব ভালোভাবেই জানি। একটা ডেটোনেটর নিলাম, সেটা কয়েক ফুটের ফিউজের তার দিয়ে জুড়লাম। তারপর ছোট্ট একটা ল্যান্টানাইটের টুকরো নিয়ে দরজার কাছে রাখা বস্তার নিচে মেঝের ফাটলগুলোর একটায় পুঁতে দিলাম আর তার সঙ্গে ডেটোনেটর জুড়ে দিলাম। আমি জানতাম এই বাক্সগুলোতে নিশ্চয়ই ডায়নামাইট থাকবে। জানলার ঠিক নিচে গুটিসুটি মেরে বসলাম আর ফিউজটা জ্বালিয়ে দিলাম। 2 সেকেন্ড অপেক্ষা করার পরেও কোনো আওয়াজ কানে এলো না। চারিদিক নিস্তব্ধ। বাইরে থেকে কারোর হেঁটে আসার শব্দ পেলাম যেন। এক সেকেন্ড তখন কয়েক ঘন্টার সমান মনে হচ্ছিল। ঠিক তখনই মেঝে থেকে উপরের দিকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠতে শুরু করলো। উল্টো দিকে দেওয়ালের রংটা উজ্জ্বল সোনালি হয়ে গেল আর চোখের পলকে উৎকট শব্দ করে ভেঙে পড়ল দেওয়ালটা। আমার বাঁ কাঁধের উপরেও যেন কিছু একটা এসে পড়ল। তারপরেই সম্ভবত আমি অজ্ঞান হয়ে যাই। শুনছেন গপ্প মিডে টেকের আজকের গপ্প স্কটিশ অথর জন বিউকানের লেখা দ্য 39 স্টেপস। এখনো যদি টেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। তবে জ্ঞান ফিরতে মাত্র কয়েক সেকেন্ডই সময় লেগেছিল। কোনো রকমে সব আবর্জনা সরিয়ে আমি উঠে দাঁড়াই। পেছন থেকে দমকা হাওয়া এসে লাগে আমার গায়ে। ঘুরে দেখি জানলার গরাদ ভেঙে গেছে। সেখান দিয়ে বেরিয়ে আমি এসে দাঁড়ালাম ঘন ধোঁয়ায় ভরা একটা উঠোনে। অসুস্থ লাগা সত্ত্বেও মনের জোরে নিজেকে এই বাড়িটা থেকে দূরে টেনে নিয়ে যেতে শুরু করলাম।
কোনো মতে পৌঁছলাম একটা পুরনো মিলের ভিতরে। পেরেক ফুটে পা দিয়ে রক্ত ঝরছে, গা গোলাচ্ছে, বাঁ কাঁধে অসহ্য যন্ত্রণা, কিন্তু নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। কিছুটা দূরে আশ্রয় নেওয়ার মতো একটা জায়গা দেখতে পেলাম। সেখানে পৌঁছে কোনো রকমে গাটা এলিয়ে দিলাম। ঘুম এলো না। দীর্ঘ সময় অসাড় দেহটা নিয়ে পড়ে রইলাম ওখানের একটা ফাঁক দিয়ে এই বাড়ির উঠোনটা দেখা যাচ্ছিল। মানুষের গলার আওয়াজ শুনতে পেয়ে এদিক ওদিক তাকিয়ে দেখি দুটো চাকর বাইরে বেরিয়ে কি যেন একটা খুঁজছে। আর ঠিক তখনই আমার খেয়াল হলো পেরেক ফোটার সময় প্যান্টের কাপড়ের একটা টুকরো বোধহয় ওখানে রয়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিক তাই। পেরেকের গায়ে কাপড়ের টুকরোটা দেখতে পেয়েই চাকর দুটো ভিতর থেকে আরো দুজনকে ডেকে নিয়ে এলো। সেই বৃদ্ধ ভদ্রলোককে দেখতে পেলাম। লক্ষ্য করলাম সবার হাতেই পিস্তল রয়েছে। ওরা মিলের দিকে এগিয়ে আসছে। আধ ঘন্টা ধরে মিলের মধ্যে গরু খোঁজার মতো খুঁজলো আমাকে। তারপর নিরস্ত হয়ে আবার বাড়ির পেছনে রওনা দিল। রোদ্দুরে বসে বসে আমার তখন জিভ শুকিয়ে গেছে। দূরে একটা সরু নদী দেখতে পেলাম। ভাবলাম উপরে বরফে ঢাকা কোনো পাহাড় থেকেই হয়তো এই নদীর জল নেমে এসেছে। এই জলের একটু স্পর্শ পেতে তখন আমি কয়েক হাজার পাউন্ড খরচ করতেও রাজি। দেখলাম ওই তিনজন একটা গাড়িতে করে আবার কোথাও চলে গেল। তবে এর মধ্যে আমি অন্য একটা জিনিসও খেয়াল করেছি। ওই বাড়িটার থেকে উঁচু আর কিছুই এই এলাকায় নেই। বাড়ির চারিদিকে বিশাল ডালপালাওলা ঘন গাছের জঙ্গল। জঙ্গলটা বেশি গভীর নয়, তবে তার ভেতরে সবুজ ঘাসে ঢাকা একটা রিংয়ের মতো জায়গা রয়েছে। ওটা যে আসলে কি তা বুঝতে আমার বেশি সময় লাগলো না। ওটা একটা এরোড্রোম, সিক্রেট এরোড্রোম। ভীষণই চাতুর্যের সঙ্গে জায়গাটা বাছা হয়েছিল। তার কারণ কেউ যদি এখানে একটা প্লেনকে নামতেও দেখে তারা ভাববে পাহাড় পেরিয়ে প্লেনটা জঙ্গলের দিকে চলে গেছে। একমাত্র খুব কাছ থেকে দেখলে তবেই বোঝা যাবে যে প্লেনটা জঙ্গলের মধ্যেই নেমেছে। সূর্য অস্ত যাওয়ার পর প্লেনটা ফিরল। অন্ধকার আকাশে একটা নীল আলোকে জঙ্গলের মধ্যে নামতে দেখলাম আমি। আর হঠাৎ ওই বাড়িটার মধ্যে মানুষের ব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে গেল। কিছুক্ষণ পরেই আবার সব চুপ। তেষ্টা সহ্য করতে না পেরে রাত 9টা নাগাদ আমি নিচের দিকে নামতে শুরু করলাম। যতটা সম্ভব নিঃশব্দে ওই বাড়ির উঠোনে এসে পৌঁছলাম। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে থাকলাম। 5 মিনিটের মধ্যে আমি জঙ্গলের ভেতরে পৌঁছে গেলাম। 10 মিনিট মতো এগোতেই সেই ঝর্ণার সন্ধান পেলাম। মন ভরে জল খেয়ে নিজের শরীরটাকে ঠান্ডা করে ততক্ষণ অবধি আমি এগোতে থাকলাম যতক্ষণ না ওই বাড়িটা আমার চোখের আড়াল হয়ে যাচ্ছে। একটা টিলার উপরে আমি বসি। শারীরিক অস্বস্তির কারণে এইবারে পালাতে আমার বেশ সমস্যাই হচ্ছিল। ল্যান্টেনাইটের ধোঁয়া নিঃশ্বাসের সঙ্গে ভেতরে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছিল। তার উপর বাঁ কাঁধের ব্যথাটাও বাড়ছিল। একটা সময় বাঁ হাতটা আর নাড়াতেই পারছিলাম না আমি। বুঝতে পারলাম যে টুইড নদী থেকে 18 মাইল মতো দূরে রয়েছি আমি। দুপুর নাগাদ নিকটবর্তী এক কুটিরে গিয়ে কিছু খেতে চাইলাম। বাড়ির মালকিন আমার করুণ অবস্থা দেখে দয়া পরবশ হয়ে কিছুটা গরম দুধ খেতে দিলেন। ওর স্বামীর একটা পুরনো টুপিও দিলেন। কাঁধের ব্যথা উপশম করার জন্য এক টুকরো কাপড় দিয়ে দেখিয়ে দিলেন সেটা কিভাবে বেঁধে রাখতে হবে। ওর বাড়ি ছেড়ে যখন আমি বেরোলাম, গল্প কবিতায় যে স্কটসম্যানদের চিরাচরিত বর্ণনা আমরা পাই, আমাকে ঠিক তেমনটাই দেখাচ্ছিল। দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো। একটা বড় পাথরের আড়ালে আশ্রয় নিলাম আমি। রাত্রি নামা অবধি সেখানেই ঘুমিয়ে রইলাম। তারপর ম্যাপের যেটুকু ছবি আমার স্মৃতিতে আঁকা ছিল তার ভিত্তিতেই আবার এগোতে শুরু করলাম। কপাল ভালো, ভোর ভোর গিয়ে পৌঁছলাম টার্নবুলের বাড়ির দরজায়। দরজা খুলতেই টার্নবুলের নতুন রূপ দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। পরনে একটা চকচকে নতুন কালো স্যুট, মুখের দাড়ি পরিষ্কার করে কামানো, আর বাঁ হাতে একটা পকেট বাইবেল। প্রথমে উনি আমাকে চিনতেই পারেননি। শেষে চিনতে পেরে তারপর আমার অবস্থা দেখে তৎক্ষণাৎ আমার বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। আগামী 10 দিন ভীষণ রকম সেবা শুশ্রূষা করলেন আমার। জ্বর নামার পর লক্ষ্য করলাম
আমার কাঁধের ক্ষতটাও অনেকটাই সেরে এসেছে। তার 5 দিনের মধ্যেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেও পায়ের জোর ফিরে পেতে আরও কিছুদিন সময় লেগেছিল আমার খাবারের ব্যবস্থা করে দিয়ে টার্নবুল সারাদিনের জন্য বেরিয়ে যেতেন। দরজা বাইরে থেকে বন্ধ থাকত। মাঝে মাঝে 2-3 দিনের পুরনো খবরের কাগজ জোগাড় করে নিয়ে আসতেন আমার জন্য। কাগজগুলো পড়ে বুঝতে পারছিলাম পোর্টল্যান্ড প্লেস হত্যাকাণ্ডের উত্তেজনা ততদিনে অনেকটাই থিতিয়ে এসেছে। তার জায়গায় একটা জেনারেল অ্যাসেম্বলির উল্লেখ পেলাম সেখানে। টার্নবুলের থেকেই শুনলাম যে জার্মানরা এখনো আমার খোঁজ করে যাচ্ছে। শরীরে একটু জুত ফিরে পেতেই ঠিক করলাম এবার আমাকে বেরিয়ে পড়তে হবে। হেসলপ নামে টার্নবুলের এক বন্ধু একদিন সকালে ব্রেকফাস্ট করতে আসেন। ওর সঙ্গে ঘোড়ার গাড়ি ছিল। উনি আমাকে সঙ্গে নিয়ে যেতে রাজি হলেন। তখন আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল যে 15ই জুন আসতে আর মাত্র 3 দিন বাকি। 13 তারিখ বার্মিংহাম যাওয়ার ট্রেন ধরে দুপুর নাগাদ আরেকবার ট্রেন পাল্টাই। রাত 8টা নাগাদ গিয়ে পৌঁছই আর্টেনসওয়েলে। স্টেশন থেকে বেরিয়ে একটা ব্রিজের সামনে এসে দাঁড়াই, যার নিচ দিয়ে বয়ে চলেছে সুন্দর স্বচ্ছ নদী, চারিদিক সবুজে ভরা। দূর থেকে একজন জেলেকে হেঁটে আসতে দেখতে পাই। তাকে দেখতে পেয়েই আমি একটা গানের সুর শীষ দিয়ে উঠি, অ্যান লরি। একটু কাছাকাছি আসতেই সেও আমার সঙ্গে সুর মিলিয়ে শীষ দিতে শুরু করে। এটাই ছিল আমাদের সংকেত। লোকটা বেশ লম্বা চওড়া, পরনে ময়লা জামা, মাথায় একটা ছড়ানো টুপি, কাঁধে একটা কাপড়ের ঝোলা। কিছুক্ষণের মধ্যে সে তার 10 ফুট লম্বা ছিপটা পাশে রেখে আমার কাছাকাছি এসে বসল। ওর চোখ নদীর জলের দিকে। আমাকে উদ্দেশ্য করে বলল, ওই লোকটাকে দেখছো? কি বিশাল চেহারা! কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে ঠিক করে দেখো, ওই খাগড়ার ঝোপের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে রয়েছে। ও হ্যাঁ, এবার দেখতে পেলাম। ওকে তো দেখে ব্ল্যাকস্টোনের একজন বলে মনে হচ্ছে। তোমার নাম টুইসডন, তাই তো? না তো। ও মানে হ্যাঁ হ্যাঁ। বারবার নাম পাল্টাতে হলে নামগুলো মনে রাখাও জরুরি। তুমি তাহলে? এবার একটু অভিনয় করতে হবে। অভিনয়? আমার ভাবতেও লজ্জা করছে যে তোমার মতো একজন শক্ত সমর্থ মানুষ এখানে নাকি ভিক্ষে করছে। অসহ্য। কিছু খাবার তোমাকে আমি দিতে পারি, কিন্তু আমার কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্য কিন্তু তুমি পাবে না। মানে? ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওইটা আমার বাড়ি। 5 মিনিট পর বাড়ির পিছনের দরজার সামনে এসে অপেক্ষা করো। ওর কথা মতো বাড়িটার পেছন দিকে পৌঁছে দেখলাম দরজাটা খোলাই রয়েছে। সামনের সিঁড়িটা দিয়ে ওপরে উঠতেই প্রবেশ করলাম একটা সুন্দর পরিপাটি করে সাজানো ঘরে। ঘরটার জানলা দিয়ে ওই নদীটা দেখা যায়। দেখলাম বিছানায় আমার জন্য সব কিছুই সাজানো রয়েছে। বাদামি রঙের একটা ফ্ল্যানেল স্যুট, শার্ট, কলার, টাই, দাড়ি কামানোর সরঞ্জাম এবং চিরুনি। এমনকি একজোড়া জুতোও চোখে পড়ল। একটি চাকর এসে বলল, স্যার, ওয়াল্টার আসলে ঠিক বুঝতে পারছিলেন না যে মিস্টার রেজির জামা কাপড় আপনার গায়ে হবে কিনা। সপ্তাহান্তে প্রায়ই এখানে আসেন বলে ওর কিছু জামা কাপড় এই বাড়িতে রাখা থাকে। পাশেই বাথরুম রয়েছে, আপনি যান, স্নান সেরে নিন। 8 ঘন্টার মধ্যে রাতের খাবার তৈরি হয়ে যাবে স্যার। 1 মাসের পুরনো দাড়ি কামিয়ে স্নান সেরে নতুন জামা কাপড় পরে ডাইনিং রুমে এসে স্যার ওয়াল্টারের সঙ্গে দেখা হলো আমার। আপনার প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই স্যার, কিন্তু আমার সত্যিটা আপনার জানা দরকার। আমি বেকসুর হলেও একটা খুনের মামলায় পুলিশ আমাকে খুঁজছে। এটা শোনার পর এখান থেকে যদি আপনি আমায় বার করে দেন তাহলে আমি অবাক হব না। কোনো ব্যাপার নয়, এইসব ভেবে রাতের খাওয়াটা পণ্ড করবেন না। খাওয়ার পর না হয় কথা বলা যাবে। অনেক দিন পর এত তৃপ্তি করে খেলাম আমি। তারপর স্টাডি রুমে বসে 1 কাপ কফি হাতে নিয়ে একটা সিগার ধরালাম। ইজি চেয়ারে নিজের শরীরটা আরাম করে এলিয়ে দিয়ে বসে স্যার ওয়াল্টার বললেন, আমি শুধু হ্যারির নির্দেশ পালন করছি। আর ঘুষ হিসেবে ও আমাকে বলেছে যে আপনি নাকি আমাকে এমন কিছু তথ্য দিতে পারেন যা শুনে আমার রাতের ঘুম উড়ে যাবে। আমি প্রস্তুত মিস্টার হ্যানে। বুঝতে অসুবিধে হলো না আমার পরিচয় জেনেই আমাকে আশ্রয় দিয়েছেন উনি। একদম শুরু থেকে সবটা বলতে শুরু করলাম। স্কাটারের কথা, ক্যারোলিদিসের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা, সেই আন্তর্জাতিক বৈঠকের কথা। লক্ষ্য করলাম আমার কথা শুনতে শুনতেই ওর চোয়ালটা ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে। তারপর এলাম খুনের প্রসঙ্গে।
উনি সবটা মন দিয়ে শুনলেন। সেই দুধলার কথা, আমি কিভাবে গ্যালভে পৌঁছলাম, সরাইখানায় বসে কিভাবে স্কাডারের সাংকেতিক সূত্রের সমাধান করলাম। নোটবুকটা কি আপনার সঙ্গেই আছে? হ্যাঁ, এই তো দেখুন। আমার হাতে নোটবুকটা দেখে উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ওকে বললাম স্যার হ্যারির সঙ্গে কিভাবে আলাপ হয়েছিল আমার। হলের সেই সাংঘাতিক বক্তৃতার কথা শুনে ভদ্রলোক অট্টহাসিতে ফেটে পড়লেন। হ্যারির মতো ভালো ছেলে সত্যিই হয় না। আমি ওকে খুবই স্নেহ করি, কিন্তু ওর ওই কাকা ওর মাথায় যত উদ্ভট চিন্তা ঢোকায়। যাই হোক, আপনি চিন্তা করবেন না মিস্টার হ্যানি। পুলিশের ব্যাপারটা মাথা থেকে বার করে দিন। এই দেশের আইন আপনাকে ছুঁতেও পারবে না। কেন? কারণ আমার কাছে স্কাডারের একটা চিঠি রয়েছে। ওকে আমি খুব ভালো করেই চিনতাম। ও আমার অনেক কাজও করে দিয়েছে। ছেলেটা একটু আধ পাগলা ছিল ঠিকই, তবে খুব বুদ্ধিমান আর সৎও ছিল। ওর সমস্যাটা ছিল যে ও সব কাজ একাই করতে চাইতো, আর সিক্রেট সার্ভিসের ক্ষেত্রে সেটা মোটেই কাজের কথা নয়। ওর সাহস নিয়ে আমার কোনোদিনই কোনো সংশয় ছিল না। আমি ওর শেষ চিঠিটা পাই 31শে মে। অসম্ভব! তার এক সপ্তাহ আগে আমারই ফ্ল্যাটে স্কাডার খুন হয়েছিল। চিঠিটা 23 তারিখে লিখে পোস্ট করা হয়েছিল। এত তাড়াতাড়ি যে ওর দিন ফুরিয়ে আসবে সেটা নিঃসন্দেহেই ও আশা করেনি। ওর চিঠি পেতে আবার সাধারণত 1 সপ্তাহ সময় লাগতো। চিঠিগুলো স্পেন হয়ে নিউ কাসলে এসে পৌঁছতো। আসলে গোপনীয়তা বজায় রাখতে স্কাডার এরকম নানান অদ্ভুত বুদ্ধি বার করত। কি লেখা ছিল সেই চিঠিতে? তেমন কিছুই নয়, এইটুকুই যে ওর সামনে সমূহ বিপদ, তবে একজন সজ্জন ব্যক্তির বাড়িতে ও আশ্রয় পেয়েছে এবং 15ই জুনের আগেই নাকি তার সঙ্গে আমার দেখা হবে। কোনো ঠিকানা দেয়নি, শুধু বলেছিল ও পোর্টল্যান্ড প্লেসের কাছাকাছি রয়েছে। ওর মৃত্যুর খবরটা পেয়ে আমি স্কটল্যান্ড ইয়ার্ডে যাই। সমস্ত তথ্য ঘেঁটে বুঝতে পারি আপনি ওর সেই বিশেষ বন্ধু। আপনার ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি মিস্টার হ্যানি। জেনেছি আপনি একজন সম্মানীয় ব্যক্তি। তারপর আমার কাছে হ্যারির চিঠি আসে। তখন থেকে আমি আপনার অপেক্ষায় ছিলাম। বুঝতে পারছি না এবার ঠিক কী করণীয়। একটা বিষয় স্কাডার ঠিকই লিখেছিল, আগামী পরশু ঠিক কী ঘটতে চলেছে সেটা সত্যিই অনুমান করা দুষ্কর। ওর কথার মধ্যেই চাকরটি ঘরে এসে ঢুকলো। স্যার, লন্ডন থেকে একটা ট্রাঙ্ক কল এসেছে। মিস্টার ইথ আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। 5 মিনিট বাদে যখন উনি ফিরে এলেন তখন ওর মুখটা ভীষণ রকম ফ্যাকাশে দেখাচ্ছিল। স্কাডারের আশঙ্কা অমূলক নয়। আজ সন্ধে 7টার একটু পর ক্যারেলিদিসকে গুলি করে হত্যা করা হয়েছে। টানা 8 ঘন্টা ঘুম দিয়ে পরের দিন সকালে যখন ব্রেকফাস্ট টেবিলে এসে পৌঁছই, স্যার ওয়াল্টার তখন মন দিয়ে একটা টেলিগ্রাম পড়ছিলেন। আমাকে দেখতে পেয়ে বললেন, কাল আপনি ঘুমোতে চলে যাওয়ার পর অনেকক্ষণ টেলিফোনে ব্যস্ত ছিলাম আমি। আমার চিফকে ফার্স্ট লর্ড এবং যুদ্ধ সচিবের সঙ্গে কথা বলতে বলি, আর ওরা রয়ারকে একদিন আগেই এখানে নিয়ে আসছেন। অদ্ভুত ব্যাপারটা হলো, একজন মেজর জেনারেলের জন্য সাধারণত যে কোড ওয়ার্ডটা ব্যবহার করা হয় তা হলো পর্কার। আমাদের ধারণা ছিল ইংল্যান্ডে মাত্র 5 জন মানুষই রয়ারের এই ভিজিটের কথা জানতেন। ধরে নেওয়া যায় ফ্রান্সের কিছু মানুষও সে কথা জানেন। এই প্রস্তাবনার কি কোনো পরিবর্তন ঘটানো সম্ভব? সম্ভব, তবে সেই জটিলতায় না যাওয়াই ভালো। এগুলো অনেক ভেবেচিন্তেই স্থির করা হয়েছে, আর কিছু ক্ষেত্রে তো পরিবর্তন একেবারেই অসম্ভব। আমাদের শত্রুরা এতটাও নির্বোধ নয় যে রয়ারের পকেট কাটতে যাবে, কারণ ওরা জানে তাতে আখেরে আমাদেরই লাভ হবে। ওদের লক্ষ্য হলো কাউকে কিছু বুঝতে না দিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করা, যাতে রয়ার এই বিশ্বাস নিয়েই প্যারিসে ফিরে যায় যে এই পুরো বিষয়টাতেই চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। সেটা করতে ব্যর্থ হলে
ওরাও জানে যে পুরো বিষয়টাই একেবারে ওলটপালট হয়ে যেতে পারে। তাহলে তো দেশে না ফেরা অবধি আমাদের উচিত রয়্যারকে সাহায্য করা। দেখুন, রয়ের আমার চিফের সঙ্গে ডিনার করবেন, তারপর আসবেন আমার বাড়িতে। এখানে 4 জন মানুষ ওর সঙ্গে দেখা করবেন। অ্যাডমিরালটির ওয়েটেকার, আমি নিজে, স্যার আর্থার ডিউ এবং জেনারেল উইনস্টন লি। ফার্স্ট লর্ড অসুস্থতার কারণে আসতে পারবেন না। আমার বাড়িতে ওয়েটেকার ওকে একটা কাগজ দেবেন, তারপর গাড়ি করে ওকে পৌঁছে দেওয়া হবে পর্টসমাউথ। উনি ফ্রান্সের মাটিতে পা না দেওয়া অবধি এক মুহূর্তের জন্যেও ওকে চোখের আড়াল করা চলবে না। ওয়েটেকারের ক্ষেত্রেও বিষয়টা একই, যতক্ষণ না রয়্যারের সঙ্গে ওর দেখা হচ্ছে। এর চেয়ে বেশি আমরা আর কি বা করতে পারি? তবে একটা সত্যি কথা বলি, পুরো বিষয়টা নিয়ে বেশ দুশ্চিন্তাই হচ্ছে আমার। ক্যারোলিদিসের এই আকস্মিক হত্যা পুরো ইউরোপকে একেবারে নাড়িয়ে দেবে। যাই হোক, এবার একটা কথা বলুন তো, আপনি কি গাড়ি চালাতে পারেন? পারি। বেশ, নিন এই টুপিটা পরে নিন। এটা আমার বন্ধু হাডসনের টুপি। বাথ রোড ধরে স্যার ওয়াল্টারকে টাউনে নিয়ে গেলাম। ওকে কুইন অ্যানস গেটে ওর বাড়ির সামনে পৌঁছে দিলাম ঠিক 11:30টার মধ্যে। ওর চাকরটি মালপত্র নিয়ে ট্রেনে আসছিল। সবার প্রথমেই উনি আমাকে নিয়ে গেলেন স্কটল্যান্ড ইয়ার্ডে। সেখানে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। দাড়ি গোঁফ কামানো মুখটা দেখে অদ্ভুতভাবে আমাকে তাকে উকিল বলে মনে হয়েছিল। স্যার ওয়াল্টার প্রথম কথা বললেন, এই যে পোর্টল্যান্ড প্লেসের সেই হত্যাকারীকে নিয়ে এসেছি। সেটা হলে কিন্তু মন্দ হতো না মিস্টার বুলিভ্যান্ট। খুব ভুল না করলে এই ভদ্রলোকের নাম মিস্টার রিচার্ড হ্যানে। বিগত কিছুদিন ধরে যিনি আমার ডিপার্টমেন্টকে একেবারে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন। মিস্টার হ্যানে আবারও আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবেন, কিন্তু ওর কথা শোনার জন্য আপনাকে আরও 24টি ঘন্টা অপেক্ষা করতে হবে। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। তবে আপাতত এইটুকু নিশ্চিত করুন যে মিস্টার হ্যানেকে যেন আর কোনো বিড়ম্বনার সম্মুখীন না হতে হয়। হ্যাঁ, আমি কথা দিচ্ছি এরপর এখানে আপনার আর কোনো অসুবিধা হবে না মিস্টার হ্যানে। আপনি চাইলে আবার আপনার ফ্ল্যাটেও গিয়ে থাকতে পারেন। বেশ, ভবিষ্যতে আপনার সাহায্যের দরকার হতে পারে আমাদের, মিস্টার ম্যাক গিলিব্রে। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে স্যার ওয়াল্টার আমাকে বললেন, হ্যানে, কাল একবার আমার সঙ্গে দেখা করবেন। আজকে বরং ভালো করে বিশ্রাম নিন। এই কদিন অনেক ধকল গেছে আপনার, আর কটা দিন একটু সাবধানে থাকবেন। মনে রাখবেন, ব্ল্যাক স্টোনের সদস্যরা হয়তো এখনও আপনার উপর নজর রাখছে। এতদিন পর মুক্তির স্বাদ পেয়ে দারুণ লাগছিল। আমি যেন আবার পুরনো জীবনটা ফিরে পেলাম। একটা রেস্টুরেন্টে ঢুকে পেট পুরে নিজের পছন্দের খাবার খেলাম, তারপর একটা দামি সিগার ধরালাম। নিজের ফ্ল্যাটে ফিরে যেতে আমার ইচ্ছে করছিল না। সঙ্গে পর্যাপ্ত টাকা থাকায় সেই রাতটা কোনো হোটেলে কাটাবো মনস্থির করি। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে ডিনার করি, দামি এক বোতল মদ কিনি। কিন্তু কোনো কিছুই যেন আমার ভিতরের অস্থিরতাকে কমাতে পারে না। আমার কানের মধ্যে কেউ যেন বারবার বলতে থাকে, হ্যানে, আর কিন্তু পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। এই কাজটা শেষ না করলে তুমি কিন্তু মরেও শান্তি পাবে না। এরপর রাত 9:30 নাগাদ কুইন অ্যান্স গেটে যাব ঠিক করি। ডিউক স্ট্রিটের এক কোনায় একদল যুবককে দেখতে পাই। তাদের মধ্যে একজনকে আমি চিনি, মার্মাডিউক জোপ্লে। আর আমাকে দেখতে পেয়েই সে চিৎকার করতে শুরু করে, ওরে বাবা, ওই তো পোর্টল্যান্ড প্লেসের খুনি। হ্যাঁ, ওকে ধরো তাড়াতাড়ি, ওকে ধরো তাড়াতাড়ি। কথাগুলো বলতে বলতেই ও আমার হাতটা চেপে ধরে। বাকিরা আমাকে গোল করে ঘিরে দাঁড়ায়। রাগের বশে আমি তখন একটা ভুল করে ফেললাম। আমার উচিত ছিল পুলিশকে সত্যিটা বলে দেওয়া। আমার কথায় বিশ্বাস না করলে আমাকে স্কটল্যান্ড ইয়ার্ড বা নিদেন পক্ষে স্থানীয় পুলিশ স্টেশনেও নিয়ে যেতে বলতে পারতাম। কিন্তু সেই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না, আর চোখের সামনে জোপলের ওই বিশ্রী মুখটা আমি যেন সহ্যই করতে পারলাম না। বাঁ হাত দিয়ে এক ধাক্কায় ওকে নর্দমার মধ্যে ফেলে দিলাম। ওরা সবাই একসঙ্গে এসে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। আমি কিছু করে উঠতে পারার আগেই পুলিশটা আমাকে পেছন থেকে চেপে ধরল, আর ওদের একজন তার আঙুল ঢুকিয়ে দিল আমার গলার ভেতরে।
এই অবস্থাতেই শুনতে পাচ্ছিলাম পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং জোপলে ওর ভাঙা দাঁতের ফাঁক দিয়ে চিৎকার করে বলছে আমি সেই পোর্টল্যান্ড প্লেসের খুনি মিস্টার রিচার্ড হ্যানে। আমি কোনো রকমে ওদের বললাম, আরে ধুর বাবা, ওকে একটু চুপ করতে বলুন স্যার। স্কটল্যান্ড ইয়ার্ড আমার ব্যাপারে সব কিছু জানে, আর আমাকে এইভাবে হেনস্থা করলে আপনাদের কিন্তু তার মাসুল গুনতে হবে, এই কথা আমি বলে দিচ্ছি। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে স্যার, বাকি কথা থানায় গিয়ে বলবেন। কথাটা শোনার পরেই আচমকা আমার শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। এই কনস্টেবলকে পা দিয়ে এক ধাক্কা মেরে ফেলে আমি প্রাণপণে দৌড়তে শুরু করলাম। পেছনে বাঁশির আওয়াজ শুনতে পেলাম, বুঝতে পারলাম ওরাও আমার পেছনে দৌড়চ্ছে। সেন্ট জেমস পার্ক পেরিয়ে আরও এগোতে থাকলাম। আমাকে যেন তেন প্রকারেণ কুইন অ্যানস গেটে পৌঁছতেই হতো। স্যার ওয়াল্টারের বাড়ির সামনে পৌঁছে দেখতে পেলাম নিচে 3-4টে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওর চাকর দরজা খুলতেই বললাম, মিস্টার ওয়াল্টারকে একটু ডেকে দাও ভাই, ওর সঙ্গে খুব জরুরি কথা আছে আমার। উনি এখন ব্যস্ত আছেন স্যার, বাড়িতে এখন কাউকে ঢুকতে না দেওয়ার কড়া নির্দেশ রয়েছে, আপনাকে অপেক্ষা করতে হবে। কথাটা বলেই বিশাল বড় হলঘরের এক প্রান্তে যেখানে টেলিফোন রাখা আছে তারই পাশে একটা চেয়ারে আমাকে বসতে বলল। আমি আবারও ওকে বোঝানোর চেষ্টা করলাম, দেখো আমি একটা সমস্যায় পড়েছি, স্যার ওয়াল্টার সবটাই জানেন, ওর জন্যই কাজ করছি আমি। কেউ যদি আমার খোঁজে এখানে আসে তবে তবে কিছু একটা মিথ্যে বানিয়ে বানিয়ে বলে দিও। ও মাথা নাড়ার সঙ্গে সঙ্গেই বেল বাজার শব্দ হলো। চাকরটা গিয়ে দরজা খুলতেই ওরা নানান রকম প্রশ্ন করতে লাগলো। কিছুক্ষণ পর শান্তভাবে চাকরটা ওদের জানালো এটা কার বাড়ি, ওর ওপর কি কড়া নির্দেশ আছে, এবং ওদের মুখের ওপরেই দরজা বন্ধ করে দিল। ঘরের কোণা থেকে আমি সবটাই দেখতে পাচ্ছিলাম। বেশ ভালোই অভিনয় করলো কিন্তু ছেলেটা। কিছুক্ষণের মধ্যেই আবার বেল বেজে উঠল। দরজা খুলতেই যিনি ঢুকে এলেন, খবরের কাগজ বা ম্যাগাজিন খুললে প্রায় প্রতিদিনই তার ছবি দেখতে পাওয়া যায়। ছোচলো করে কাটা সাদা দাড়ি, শক্ত দৃঢ় চোয়াল, ভোঁতা নাক আর তীক্ষ্ণ নীল দুটো চোখ। ফার্স্ট সি লর্ডকে চিনতে আমার কোনো অসুবিধাই হলো না। লোকে বলে নতুন ব্রিটিশ নেভির উত্থান হয়েছে এঁরই হাত ধরে। উনি সোজা হলের পেছন দিকে একটা ঘরে ঢুকে গেলেন। দরজাটা খুলতেই নানান রকম ফিসফিসানি শব্দ কানে ভেসে এলো। দরজাটা বন্ধ হয়ে গেল আর আমি আগের মতোই বসে রইলাম। 20 মিনিট ওইভাবেই বসেছিলাম আমি, আর ভাবছিলাম এরপর কি করণীয়। বারবার ঘড়ি দেখছিলাম। ঘড়ির কাঁটা যখন 10:30টার ঘরে পৌঁছলো ভাবলাম এবার নিশ্চয়ই সভা ভঙ্গ হবে। মিনিট 15-র মধ্যেই রয়ার বেরিয়ে পড়বেন পোর্টসমাথের উদ্দেশ্যে। আর ঠিক তখনই একটি ঘণ্টার আওয়াজ পেলাম। পিছনে ওই ঘরের দরজাটা খুলে গেল। ফার্স্ট সি লর্ড বেরিয়ে এলেন। পাশ দিয়ে যাওয়ার সময় একবার আমার দিকে তাকালেন তিনি, এবং 1 সেকেন্ডের জন্য আমাদের দুজনের চোখাচোখি হলো। 1 সেকেন্ডের জন্য হলেও তাতেই আমার বুকের ধুকপুকুনি বেড়ে গেল। ওকে এভাবে সামনে থেকে আমি আগে কখনো দেখিনি, উনিও আমাকে দেখেননি, কিন্তু ওর চোখে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। বুঝতে পারলাম উনি আমাকে চিনতে পেরেছেন। ওর চোখটা যেন এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। সেই ঘোরের মধ্যেই লক্ষ্য করলাম উনি স্যার ওয়াল্টারের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে টেলিফোনটা বুকে তুলে নিয়ে ওর নাম্বারটা খুঁজে ডায়াল করলাম। সম্ভবত চাকর ফোনটি তুলেছিল। স্যার তো 8 ঘন্টা আগে বাড়ি ফিরে ঘুমোতে চলে গেছেন। আসলে ওর শরীরটা খুব একটা ভালো নেই তো, তবে আপনি চাইলে আমি একটা মেসেজ নিয়ে রাখতে পারি, উনি উঠলেই আমি জানিয়ে দেব। ফোনটা চট করে কেটে দিয়ে আমি ধপ করে চেয়ারে বসে পড়ি। আমার কাজ এখনো শেষ হয়নি, আর এক মুহূর্তও নষ্ট করা চলবে না। দৃঢ় পদক্ষেপে ওই পেছনের ঘরটার দিকে এগিয়ে গেলাম। আমি কোনো আভাস না দিয়েই ঘরের মধ্যে ঢুকে পড়লাম। একটা গোল টেবিল ঘিরে বসে থাকা 5টা মুখ আমাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। ওখানে ছিলেন স্যার ওয়াল্টার, ওয়ার মিনিস্টার ড্রু, যাকে ছবিতে দেখেছি বলে চিনতে পারলাম। একজন রোগা বয়স্ক ব্যক্তিও ছিলেন, যিনি সম্ভবত উইটেকার অ্যাডমিরালটির আধিকারিক। ছিলেন জেনারেল উইনস্টনলি, কপালের লম্বা কাটা দাগটার জন্য যাকে সহজেই চেনা যায়। আর ছিলেন মোটা সোটা বেঁটে মতো এক ভদ্রলোক। স্যার ওয়াল্টার আমাকে দেখে একই সঙ্গে অবাক এবং বিরক্ত হলেন। বাকিদের উদ্দেশ্যে বললেন, ইনি সেই মিস্টার হ্যানি যার কথা আমি আপনাদের বলেছিলাম। কিছু মনে করবেন না মিস্টার হ্যানি, তবে এইভাবে এই ঘরে ঢুকে আসাটা আপনার একেবারেই উচিত হয়নি। তার জন্য আমি পরে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব স্যার ওয়াল্টার। তার আগে দয়া করে আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিন। 1 মিনিট আগে এই ঘর থেকে যিনি বেরোলেন উনি কে? উনি লর্ড অ্যালোয়া। না, মিথ্যে কথা।
ভদ্রলোককে ওর মতো দেখতে হতে পারে, কিন্তু উনি লর্ড আলোয়া নন। ওই ভদ্রলোক আমাকে চিনতে পেরেছেন, ওকে আমি গত মাসেও দেখেছি। উনি এখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমি লর্ড আলোয়ার বাড়িতে ফোন করেছিলাম। ওর চাকর আমাকে বলেন যে শরীর ভালো না থাকায় আধ ঘন্টা আগে বাড়ি ফিরে লর্ড আলোয়া ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু তার মানে ব্ল্যাকস্টোন, বুঝতে পারছেন না? ব্ল্যাকস্টোনের লোক। এই দুটো শব্দ বলেই সদ্য খালি হওয়া চেয়ারটা টেনে বসলাম আমি, আর আমার চোখের সামনে তখন ভীত, সন্ত্রস্ত, থমথমে 5টা মুখ। উফ, অসহ্য! চিৎকার করে উঠলেন অ্যাডমিরাল্টির আধিকারিক উইটেকার। স্যার ওয়াল্টার তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে পড়লেন। 10 মিনিট পর ফিরে এসে বললেন, আমি আলোয়ার সঙ্গে কথা বলেছি, ওর ঘুম ভাঙিয়ে দিলাম বলে খুবই বিরক্ত হলেন। মুলার্সের ওখানে ডিনার করে সোজা বাড়ি চলে গিয়েছিলেন উনি। কি বলতে চাইছেন আপনি? তার মানে একটা লোক আধ ঘন্টা ধরে অন্য আরেকজনের ভেগ ধরে আমার পাশে বসে রইল, আর আমি কিচ্ছুটি বুঝতে পারলাম না? আমার মনে হয় আলোয়ার মাথা খারাপ হয়ে গেছে। আরে আপনি এখনো লোকটা চালাকিটা বুঝতে পারছেন না? আপনারা অন্য বিষয়ে এতটাই মশগুল ছিলেন যে ওকেই লর্ড আলোয়া মনে করে নিয়েছিলেন। অন্য কেউ হলে হয়তো আরেকটু খুঁটিয়ে দেখতেন আপনারা, কিন্তু ওর এখানে আসাটা এতটাই স্বাভাবিক যে আপনারা সেটা নিয়ে আর আলাদা করে ভাবেননি। এরপর মুখ খুললেন সেই গোলগাল মোটাসোটা ভদ্রলোক। ইনি ফরাসি এবং এরই নাম রয়া। উনি তো ঠিকই বলছেন, একদম ঠিক ধরেছেন উনি। আমাদের শত্রুপক্ষ কিন্তু একেবারেই নির্বোধ নয়। আপনাদের একটা গল্প বলি। বহু বছর আগে ঘটনাটা ঘটেছিল সেনেগালে। এক নিরিবিলি স্টেশনে তখন আমার পোস্টিং হয়েছিল। সময় কাটানোর জন্য আমি ওই মাছ ধরতে যেতাম। আর একটি মেয়ে ছিল যে আমার খাবার ইত্যাদি বয়ে নিয়ে যেত। একদিন আমি যখন মাছ ধরতে ব্যস্ত, সে হঠাৎ খুব চিৎকার করতে শুরু করে। মাছের দিকে মনোযোগ থাকায় আমি বিশেষ পাত্তা দিই না। এক সময় ওর চিৎকার থেমে যায়। তারপর আর চোখে দেখি কিছুটা দূরে একটা গাছের নিচেও শুয়ে রয়েছে। মাছ ধরা হয়ে গেলে যখন ফিরে আসি, তখন নাকে একটা অদ্ভুত গন্ধ পাই। ঘাড় ঘুরিয়ে দেখি 3 ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে একটা সিংহ, আর ওর ঠিক পিছনে পড়ে রয়েছে সেই মেয়েটির রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। তারপর আমার ছিপটা ওর চোয়ালের মধ্যে দিয়ে চালিয়ে দিই। আমার সঙ্গে পিস্তলও ছিল, কিন্তু তবুও ঘটনাটা আমার মনে একটা গভীর দাগ ফেলে যায়। কথাটা বলতে বলতে একটা হাত উপরে তুলতেই দেখতে পাই ওর একটি হাতে 3টি আঙুল নেই। ভাবুন, মেয়েটি তখন 1 ঘন্টার ওপর হয়ে গেল মারা গেছে, তবুও সিংহটা কি সাংঘাতিক ধৈর্য নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি কিন্তু ভেবে গেছি যে আর চোখে মেয়েটিকেই দেখতে পাচ্ছি। আসলে আমি দেখছিলাম সিংহটাকে। ওরকম বন্য পরিবেশে যদি এই ভুল আমি করতে পারি, তবে আমাদেরই নিরাপদ শহুরে বৈঠকে এই ভুল তো কোনো ব্যাপারই নয়। স্যার ওয়াল্টার মাথা নাড়লেন। আর কেউ কোনো কথা বললেন না, শুধু উইনস্টন লি ছাড়া। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। ওরা নিশ্চয়ই চায় যে এই ব্যাপারটা যেন কোনোভাবেই আমাদের দৃষ্টিগোচর না হয়, কিন্তু লর্ড অ্যালোয়ার সঙ্গে একবার কথা বললেই তো সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সেটা কি ওদের মাথায় আসেনি? সবার মধ্যে অ্যালোয়াকে বেছে নেওয়ার মধ্যে দিয়েই ওরা ওদের বুদ্ধির পরিচয় দিয়ে দিয়েছে। আমাদের মধ্যে কেই বা এমনিতে আজ রাতে ওর সঙ্গে কথা বলতাম, নাকি উনি নিজে যেচে কোনো প্রসঙ্গ উত্থাপন করতেন? আমার মনে পড়ে গেল স্বল্পভাষী ও বদমেজাজি হিসেবে এমনিতেই লর্ড অ্যালোয়ার পরিচিতি আছে। কিন্তু ওই গুপ্তচরটির এখানে এসে কি লাভ হলো? ও কি এত রকম কথা বা উদ্ভট নাম মনে রাখতে পারবে? সেটা এমন কিছু কঠিন কাজ নয়। ভালো গুপ্তচরদের স্মৃতিশক্তি সাধারণত খুবই প্রখর হয়, ঠিক আপনার ওই ম্যাকলের মতো। লক্ষ্য করেছেন, ও এতক্ষণে একটা কথাও বলেনি। বারবার করে কাগজগুলোর ওপরে চোখ বুলিয়েছে। ধরে নেওয়া যেতে পারে ওর মাথার মধ্যে প্রতিটা লাইন এতক্ষণে ছাপা হয়ে গেছে। ছোটবেলায় এই কৌশলটা আমিও পারতাম। দেখুন,
আমার মতে প্ল্যান চেঞ্জ করা ছাড়া এখন আর আমাদের কাছে কোনো উপায় নেই। লর্ড অ্যালোয়াকে কি পুরো ঘটনাটা বিশদে জানানো হয়েছে? যদি নাও হয়ে থাকে, আমার মতে সাংঘাতিক কোনো পরিবর্তন আমরা এমনিতেও করতে পারবো না। সেটা করতে হলে সম্ভবত আগে ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন ঘটাতে হবে। ঠিক কথা, আর আমাদের হাতে তেমন কোনো প্রমাণও নেই। তাছাড়াও এতক্ষণে হয়তো খবরটা পৌঁছেও গেছে। না, আপনি তাহলে গুপ্তচরদের সম্বন্ধে খুব বেশি জানেন না। ওরা এক হাতে নিজের পুরস্কার নেয়, অন্য হাতে গোপন তথ্য তুলে দেয়। তাই এখনো সুযোগ আছে। এই লোকগুলো সমুদ্র পার করে ফেলার আগেই সব জাহাজ এবং বন্দরগুলোতে তল্লাশি চালাতে হবে। বিশ্বাস করুন, ব্রিটেন এবং ফ্রান্স এই দুই দেশের জন্যই এটা অত্যন্ত জরুরি। স্কাটারের নোটবুকটা কোথায় মিস্টার ওয়াল্টার? ওটা একটা জিনিস দেখানোর আছে আমার আপনাকে। চাবি দিয়ে একটা ড্রয়ার খুলে উনি আমাকে নোটবুকটা বার করে দিলেন। পাতাটা খুঁজে আমি পড়তে শুরু করলাম। এই দেখুন, এতে লেখা রয়েছে দ্য 39 স্টেপস। স্কাটার আবারও এক জায়গায় লিখেছে ভরা জোয়ার, রাত 10:17। আমি নিজে গুনেছি 39 স্টেপস। আপনারা কেউ কিছু বুঝতে পারছেন যে এই সংকেতটার মানে কি? স্কাটার জানতো এই মানুষগুলোর ডেরা কোথায়। ও জানতো এখান থেকে পালানোর জন্য ওরা ঠিক কোন জায়গাটা বেছে নেবে। তারিখটা আগামীকালের, আর এমন কোনো জায়গা এখানে আছে যেখানে রাত 10:17 জোয়ার আসে। ওরা যে এখনো এখানে আছে আপনি জানছেন কি করে? ওরা হয়তো আজই চলে গেছে। না, যায়নি। ওরা নিজেদের কাজে কখনো তাড়াহুড়ো করবে না। জার্মানদের আমি চিনি, ওরা সব কাজ একদম পরিকল্পনা মাফিকই করে। আর কথা না বাড়িয়ে আমাকে কেউ একটা টাইট টেবিল এনে দেবেন প্লিজ। চলুন অ্যাডমিরালটির ওখানে যাওয়া যাক। স্যার ওয়াল্টার বাদে বাকি সবাই নিচে দাঁড় করানো গাড়িগুলোয় চেপে বসলাম। ওয়াল্টার গেলেন স্কটল্যান্ড ইয়ার্ডে ম্যাক গিলিভরির খোঁজে। ওখানে পৌঁছে একটা ছোট ঘরে গিয়ে ঢুকলাম, যেখানে সার দিয়ে অনেক বই এবং ম্যাপ রাখা রয়েছে। খুঁজে পেতে একটা অ্যাডমিরালটির টাইম টেবিল পাওয়া গেল। কয়েকশো এন্ট্রি ছিল সেই বইতে। তার মধ্যে রাত 10:17 জোয়ার আসার তালিকাতেই রয়েছে প্রায় 50টারও বেশি জায়গার নাম। আমি চুপ করে বসে রইলাম। এই ধাঁধার সমাধান বার করার নিশ্চয়ই কোনো উপায় রয়েছে। আচ্ছা, স্টেপস বলতে স্কাটার এখানে কি বোঝাতে চেয়েছিল? নিশ্চয়ই এমন কোনো একটা জায়গা যেখানে অনেক সিঁড়ি রয়েছে। স্টিমারের জেটিগুলোতে খোঁজ নিয়ে জানতে পারলাম রাত 10:17 সেখান থেকে কোনো নৌকাই ছাড়েনি। জেটিতে অত সিঁড়ি থাকে না। ভরা জোয়ারটাই বা এত গুরুত্বপূর্ণ কেন? যদি সেটা কোনো বন্দর হয় তবে জায়গাটা ছোট বলেই জোয়ার এতটা প্রাসঙ্গিক, আর না হলে ওরা হয়তো ভারী কোনো নৌকায় চলাচল করে। আমার মনে হয় না যে কোনো বন্দর থেকে বড় ভারী নৌকো নিয়ে জার্মানরা যাতায়াত করে। এটা অবশ্যই কোনো ছোট বন্দর যেখানে জোয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাহলে এটা আদৌ কোনো বন্দরই নয়। সেক্ষেত্রে কোনো উন্মুক্ত উপকূল অঞ্চল হতে পারে, কিন্তু সিঁড়ির বিষয়টা আমি কিছুতেই মেলাতে পারছি না। আচ্ছা, এমন কোনো কোস্ট গার্ড আছেন কি যিনি ইস্ট কোস্টটা খুব ভালোভাবে চেনেন? তা একজন আছেন বটে, আমি দেখছি। এটুকু বলেই তৎক্ষণাৎ গাড়ি নিয়ে তার খোঁজে তিনি বেরিয়ে যান। দুপুর 1টা নাগাদ সেই কোস্ট গার্ড এলেন। ভদ্রলোকের ভালোই বয়স হয়েছে। ওয়ার মিনিস্টারকেই দায়িত্ব দিলাম ওর সঙ্গে কথা বলার। ইস্ট কোস্টে কোথাও কি এমন কোনো জায়গা আছে যেখানে খাড়ি রয়েছে এবং সমুদ্রের কাছাকাছি পৌঁছানোর জন্য অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়? বলতে পারবেন? কীরকম সিঁড়ির কথা বলছেন স্যার? অনেক জায়গাতেই তো পাহাড় কেটে একটা দুটো করে সিঁড়ি বানানো আছে। নাকি আপনি ওই কংক্রিটের সিঁড়ির কথা বলছেন? কংক্রিটের সিঁড়ির কথাই বলছি। তেমন তো কিছু মনে পড়ছে না স্যার। তবে এক মিনিট, নরফোকে ব্যাটেল শ্যাম বলে একটা জায়গা আছে, ওই গল্ফ কোর্সের ঠিক পাশে, যেখানে হারানো বল নিচ থেকে কুড়িয়ে আনার জন্য একটা লম্বা ওই কংক্রিটের সিঁড়ি বানানো রয়েছে। না, সেই সিঁড়ি নয়। তাহলে স্যার আমি তো আর অন্য কোনো জায়গার কথা মনে করতে পারছি না। অবশ্য রাফ বলে একটা জায়গা আছে যেখানে। কোন জায়গা? ওই ব্র্যাডগেটের কাছে, কেন্টের ওখানে বিশাল এক চুনা পাথরের ভূখণ্ড।
ওখানে উপরে অনেক বাড়ি রয়েছে, আর কিছু বাড়ির সংলগ্ন সিঁড়িগুলো চলে গেছে তাদের একেবারে ওই প্রাইভেট বিচে। জায়গাটা বেশ বড় লোকের, ওরা একটু ওই নিরিবিলিতে থাকতে পছন্দ করে। আমি তৎক্ষণাৎ আবার টাইম টেবিল খুলে দেখতে শুরু করলাম। গত বছর ব্র্যাডগেটে ভরা জোয়ার হয়েছিল রাত 10:27। তারিখটা 15 জুন। ইস, অনেকটাই মেরে এনেছি, কিন্তু রাফের জোয়ারের সময়টা বার করব কিভাবে? সেটা আমি বলতে পারবো স্যার। ওখানে এই মাসেই 1 সপ্তাহ ঘর ভাড়া নিয়েছিলাম আমি, আর রাতে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতাম। ওখানে ওই জোয়ার আসে ব্র্যাডগেটের ঠিক 10 মিনিট আগে। ওখানে যদি কোনো বাড়িতে 39টা সিঁড়ি থাকে তবেই আমাদের এই রহস্যটা ভেদ হবে বন্ধুগণ। সো ওয়াল্টার, আপনার গাড়িটা আমার লাগবে, আর এই রাস্তার একটা ম্যাপ। আর মিস্টার ম্যাকগিলিভরি যদি আমাকে ওর মূল্যবান সময় থেকে 10টা মিনিট দেন, তাহলে আগামীকালের পরিকল্পনাটাও আমরা এখনই সেরে ফেলতে পারবো। আমি এই পুরো বিষয়টা মিস্টার হ্যানের ওপর ছেড়ে দিতে পেরে খুবই নিশ্চিন্ত। রাত তখন 3:30। আমার গাড়ি ছুটছে কেন্টের রাস্তায়, আর আমার পাশে বসে রয়েছেন মিস্টার ম্যাকগিলিভরির সবচেয়ে বিশ্বস্ত অনুচর। জুনের এক সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে আমরা গিয়ে পৌঁছলাম ব্র্যাডগেট। স্কাইফি, ম্যাকগিলিভরির সেই বিশ্বস্ত অনুচর, যিনি আগে নেভিতে ছিলেন, নৌকোর বিষয় জানতেন। ওর থেকে নৌকো এবং নৌকোর কমান্ডারের নাম জেনে আমি স্যার ওয়াল্টারকে তার পাঠালাম। ব্রেকফাস্ট সেরে স্কাইফি একজন হাউস এজেন্টের থেকে র্যাফের ওই সিঁড়ির গেটের চাবি নিয়ে এলেন। জায়গাটা একেবারেই জনমানবহীন। 1 ঘন্টা পর স্কাইফিকে যখন হাতে একটা চিরকুট নিয়ে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম, আমার উত্তেজনার পারদ তখন তুঙ্গে। আসলে আমার এই অনুমান সত্য প্রমাণিত হওয়ার উপরই সবটা নির্ভর করছিল। এক এক করে বিভিন্ন সিঁড়ির সংখ্যা তিনি পড়ে শোনাতে লাগলেন। 34, 35, 39, 42, 47, আর খাঁড়িটা যেখানে একটু নিচু হয়েছে সেখানে সিঁড়ির সংখ্যা 21। আমি উত্তেজনায় চিৎকার করে উঠে দাঁড়ালাম। যত তাড়াতাড়ি সম্ভব টাউনে ফিরে গিয়ে মিস্টার গিলিভরিকে তার পাঠালাম। 6 জন মতো লোক দরকার ছিল আমার। তাদের আমি বিভিন্ন হোটেলে ভাগ হয়ে যাওয়ার নির্দেশ দিলাম। তারপর স্কাইফি গেলেন ওই 39টা সিঁড়ি সংলগ্ন বাড়িটা ঘুরে দেখতে। ফিরে এসে উনি যা বললেন তাতে আমি একধারে নিশ্চিন্ত ও সন্দিগ্ধ দুইই হলাম। বাড়ির মালিক অ্যাপলটন নামের এক বৃদ্ধ ভদ্রলোক। বৃদ্ধের সম্পর্কে খুব বেশি তথ্য জোগাড় করতে পারিনি। বাড়ির পিছনের দরজা দিয়ে মিস্ত্রি সেজে আমি ভিতরে ঢোকার চেষ্টা করেছিলাম। মালিকের অবর্তমানে সেখানে ছিল 3 জন চাকর। তারা সবাই আর 5টা মধ্যবিত্ত বাড়ির চাকরদের মতোই দেখতে। রান্নার মহিলাটি বাকিদের থেকে একটু বেশি রূঢ়। সে আমার মুখের উপরেই প্রায় দরজা বন্ধ করে দিয়েছিল। তবে আমি নিশ্চিত যে মহিলার বিশেষ কিছু জানা নেই। স্কাইফি টেলিস্কোপটা নিয়ে রাফের ওদিকটায় পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ি আমি। দুদিকে 2টি বাড়ি রয়েছে যেখান থেকে এই বাড়িটার উপর নজর রাখা যায়। একটা হলো একেবারে পাশের বাড়িটা, আর অন্য দিকের বাড়িটার ভাড়াটি খোঁজা হচ্ছে। বাগানের অবস্থা খুবই শোচনীয়। ট্রাফালগার লজে আলাদা করে বিশেষ কিছু নজরে পড়ে না আমার। লাল ইটের বারান্দাওয়ালা একটা বাড়ি, পেছনে লম্বা টেনিসের লন, আর সামনে মৌসুমি ফুলে ভরা সুন্দর একটা বাগান। আর রয়েছে একটা বেদি, যেখানে লম্বা লোহার রডের উপর লাগানো রয়েছে ইউনিয়ন জ্যাকের একটা পতাকা। একজনকে বাড়ি থেকে বেরিয়ে খাঁড়ির দিকে যেতে দেখতে পেলাম। চোখে দূরবীন লাগিয়ে দেখলাম তিনি একজন বয়স্ক লোক, পরনে সাদা ফ্ল্যানেলের ট্রাউজার, নীল রঙের জ্যাকেট আর মাথায় একটা টুপি। সামনেই একটা লোহার সিটে বসে তিনি খবরের কাগজ পড়তে শুরু করলেন। মাঝে মাঝে কাগজ থেকে মুখ তুলে সমুদ্রের দিকে তাকাচ্ছিলেন। টানা 8 ঘন্টা লোকটার উপর নজর রাখলাম আমি, যতক্ষণ না তিনি বাড়ির ভেতরে গেলেন। হোটেলে ফেরার পথে কয়েকটা জিনিস আমাকে বেশ ভাবিয়ে তোলে। আমি যেমনটা আশা করেছিলাম জায়গাটা কিন্তু ঠিক তেমন নয়। সন্দেহজনক কোনো মানুষ চোখে পড়েনি। কিন্তু দুপুরের খাওয়া সেরে হোটেলের লবিতে বসে থাকাকালীন হঠাৎই একটা দৃশ্য চোখে পড়ে আমার। দক্ষিণ দিক থেকে একটা ইয়ট এসে
রাফের ঠিক উল্টো দিকে নোঙর করল। ওজন হবে ওই 150 টন মতো। সাদা পতাকা দেখে বুঝলাম এটি স্কোয়াড্রনের ইয়ট। স্কাইফি আর আমি তৎক্ষণাৎ বারান্দায় গিয়ে মাছ ধরবার অছিলায় একটা নৌকো ভাড়া করে চেপে বসলাম। সমুদ্রের বুকে বসে আশপাশটা ভালো করে লক্ষ্য করতে থাকলাম। ট্রাফালগার লজের ওই পতাকাটা বিশেষভাবে চোখে পড়ল আমার। তারপর 4টে নাগাদ মাঝিকে বললাম, মাঝি ভাই, আমাদের নৌকোটাকে একটু ওই ইয়টটার কাছাকাছি নিয়ে চলো না। ওটা নিঃসন্দেহে একটা ফাস্ট বোট। এই ধরনের বোটের ইঞ্জিন খুব ভারী হয়, জানেন তো? ইয়টটার নাম আরিয়াডনে। নাম লেখা আছে নাকি? কোথায়? ইয়টে একজনের টুপিতে নামটা লেখা রয়েছে, টেলিস্কোপে দেখা যাচ্ছে। ইয়টের কাছে পৌঁছে নাবিকদের সঙ্গে কথা বলার চেষ্টাও করলাম, তবে দেখলাম ওরা কেউই ইংরেজি ঠিক করে বলতে পারে না। একটু পরেই অফিসারকে আসতে দেখে ওরা যে যার নিজের কাজে মন দিল। অফিসারটিকে চৌকস দেখতে, বয়সও খুব বেশি নয়। ওর সঙ্গে আমাদের বেশ কিছুক্ষণ কথা হলো, তবে ওর কথায় যেন একটা বিদেশি টান শুনতে পেলাম। ফেরার সময় স্কাইফিকে জিজ্ঞেস করলাম, অফিসারের ইংরেজি অ্যাকসেন্টটা? জার্মান। নাবিকরাও যে কটা কথা বলল সেগুলো জার্মান ভাষাতেই। তার মানে তো এটাই, এই ইয়টটাই। হোটেলে ফিরে ঠিক করলাম আরও ঘন্টা দুয়েক মতো ট্রাফালগার লজের ওপর নজর রাখতে হবে। পাহাড়ের ওপর ফাঁকা বাড়িটার বাগানে গিয়ে বসলাম। সেখান থেকে পুরো বাড়িটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল। লজের টেনিস কোর্টে দুজন তখন টেনিস খেলতে ব্যস্ত। একজন সেই বৃদ্ধ ভদ্রলোক যাকে আমি আগেও দেখেছি, অন্যজন তুলনামূলকভাবে অল্প বয়সী। খেলার মধ্যেই চলছিল নানান রকম চিৎকার, কোলাহল এবং সুরাপানও। তারপর একজন চাকরকে দুটো বড় বড় মদের পাত্র নিয়ে আসতে দেখলাম। ভালো করে দৃশ্যটা আরেকবার দেখতেই মনে হলো আমার থেকে বড় বোকা পৃথিবীতে বোধ করি আর একটিও নেই। যে মানুষগুলো স্কটল্যান্ডের আকাশে এরোপ্লেন থেকে এবং গাড়িতে করে আমার উপর নজর রাখছিল, সারাটা সময়ই তারা ছিল রহস্য আর অন্ধকারে মোড়া। যে ছুরিটা দিয়ে স্কাডারকে খুন করে মাটিতে প্রায় পুঁতে দেওয়া হয়েছিল, তার সঙ্গে এদের যোগসূত্র থাকতে বাধ্য। এইসব ভাবনার মধ্যেই তৃতীয় আর এক যুবকের আগমন ঘটল সাইকেলে। তার কাঁধে গলফ কিট ঝুলছে। নিজেদের মধ্যে কথা বলতে লাগলো ওরা। যেটুকু কথা হাওয়ায় আমার কানে ভেসে এলো তাতে সবাইকে ব্রিটিশ বলেই মনে হলো। হাসতে হাসতেই সবাই বাড়ির ভিতরে ঢুকে গেল। আমার নিজেকে হঠাৎই ভীষণ মূর্খ মনে হলো। হতেই পারে এই লোকগুলো অভিনয় করছে, কিন্তু তাই যদি হয় তবে ওদের দর্শক কোথায়? ওরা তো জানে না যে আমি রডোডেনড্রন গাছের আড়াল থেকে ওদের উপর নজর রাখছি। আমার বিশ্বাস করতে সত্যিই বেশ অসুবিধে হচ্ছিল যে চোখের সামনে থাকা এই 3 জন মানুষের অতি সাধারণ ব্রিটিশ সত্তার আড়ালে আর অন্য কোনো সত্তা থাকতে পারে। কিন্তু আমার শত্রুরাও তো সংখ্যায় ছিলেন 3 জন। একজন বয়স্ক, একজন মোটাসোটা, অন্যজন রোগা শ্যামবর্ণ। ওদের বাড়িটাও স্কাডারের লেখার সঙ্গে মিলে যাচ্ছিল। তার উপর ওখান থেকে কিছুটা দূরত্বে অপেক্ষা করছিল একটা ইয়ট, যার অফিসারের সঙ্গে কথা বলে তাকে জার্মান বলেই মনে হয়েছিল আমার। কয়েক মুহূর্তের জন্য চোখের সামনে ক্যারোলিদেসের নিথর দেহটার ছবি ভেসে উঠল। মনে হলো গোটা ইউরোপ কাঁপছে এক অজানা আশঙ্কায়। যে মানুষগুলোকে লন্ডনে ছেড়ে এসেছি তাদের মুখগুলোও মনে পড়ে গেল, যারা ওখানে বসে বিপদের প্রহর গুনছেন। ব্ল্যাকস্টোন কি তবে জিতে যাবে? আর একটা রাত পার করে দিতে পারলেই তো ওদের জয় সুনিশ্চিত। বুঝতে পারলাম আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। এই আপাত হাসি খুশি 3 জন ব্রিটিশ ভদ্রলোকের বাড়িতে ঢুকতে আমাকে হবেই। আর ঢুকে বলতে হবে, আপনাদের খেলা শেষ। তারপরেই ওরা হয়তো অট্টহাসিতে ফেটে পড়বে। আর ঠিক তখনই রোডেশিয়ার এক বন্ধু পিটারের বলা একটা কথা মনে পড়ে গেল আমার। ছদ্মবেশ নিয়ে ওর সঙ্গে একবার কথা হয়েছিল, তাতে খুব অদ্ভুত একটা কথাও বলেছিল যা আমি আজ অব্দি ভুলিনি। আঙুলের ছাপ বা ওই রকম কোনো নিশ্চিত প্রমাণ না দিতে পারলে কোনো ছদ্মবেশই যথেষ্ট নয়। রং করা চুল বা নকল দাড়ি এগুলো ভীষণই শিশুসুলভ ব্যাপার। ছদ্মবেশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবেশ। একজন মানুষ যদি নতুন কোনো পরিবেশে এসে নিজেকে এমনভাবে মানিয়ে নিতে পারে যে দেখে মনে হয় এই পরিবেশ বা এই আবহাওয়ার বাইরে সে কখনোই যায়নি, তবেই তার ছদ্মবেশ সার্থক। তবেই সে পৃথিবীর ধূর্ততম মানুষটির চোখেও অনায়াসে ধুলো দিতে পারবে, না হলে নয়। একটা চরিত্র হয়ে উঠতে গেলে সবার আগে তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে যে তুমি সেই মানুষটাই, তবেই অন্যরাও তোমাকে বিশ্বাস করবে।
এই তিনজনই কি তাহলে ওই খেলাটাই খেলছে? ব্ল্যাকস্টোন কি তাহলে নিজেদের এইভাবেই তৈরি করেছে যাতে ওদের আলাদা করে কোনো অভিনয় না করতে হয়? ফিরে গিয়ে স্কাইফির সঙ্গে পুরো ব্যাপারটা ছকে ফেললাম। তারপর একটু হাঁটতে বেরোলাম। সমুদ্রের কাছাকাছি যেতেই দেখতে পাই সেই নোঙর করা ইয়টে আলো জ্বলছে। রাত প্রায় 9:30 নাগাদ আমি ট্রাফালগার লজের দিকে এগোতে শুরু করলাম। স্কাইফির লোকেরা এতক্ষণে নিশ্চয়ই পজিশন নিয়ে নিয়েছে। বাড়িটা যেন একটু বেশিই খোলামেলা। একতলার প্রতিটা জানলা হাট করে খোলা, আর বোঝা যাচ্ছে খাবার ঘরে বসে কয়েকজন নিজেদের মধ্যে কথা বলছে। সবকিছুই একদম আর যে কোনো 5টা বাড়ির মতোই স্বাভাবিক। নিজেকে পৃথিবীর মূর্খতম মানুষ ভাবতে ভাবতেই বাগানের গেট খুলে ভেতরে ঢুকে বেল বাজালাম আমি। মিস্টার অ্যাপলটনের নাম বলতেই একটি সুন্দরী অল্প বয়সী মেয়ে আমাকে ভেতরে নিয়ে গেল। আমার লক্ষ্যই ছিল সোজা বাড়ির ডাইনিং রুমে ঢোকার। আচমকা সেখানে ঢুকে ওদের চমকে দিতে পারলেই আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। কিন্তু ভেতরে ঢুকে আমি যেন একটু নিরাশ হলাম। যে কোনো সাধারণ ব্রিটিশ বাড়ির মতোই এখানেও গল্ফ ও টেনিসের সরঞ্জাম সাজানো রয়েছে, আর রয়েছে একাধিক কোট, টুপি আর গ্লাভস। দেওয়ালে ঝুলছে একটা গ্র্যান্ডফাদার ক্লক, পিতলের কিছু ঘর সাজানোর জিনিস আর একটা ব্যারোমিটার। এই মেয়েটি আমার নাম জানতে চাইল, আর তারপর আমাকে নিয়ে গেল হলের ডান দিকের একটি ঘরে। সেই ঘরটা আরও অদ্ভুত। খুব বেশি খুঁটিয়ে দেখতে না পারলেও দেওয়ালের গ্রুপ ফটোগুলো দেখেই আমি বুঝেছিলাম যেগুলো ইংল্যান্ডেরই কোনো স্কুল বা কলেজের ছবি। এক ঝলক দেখেই আমি মেয়েটির পিছু নিই, কিন্তু ততক্ষণে ও গিয়ে বাড়ির মালিককে আমার নামটা বলে দিয়েছে, তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আমার আর সচক্ষে দেখা হয়নি। আমি যখন ওই ঘরে গিয়ে ঢুকলাম, বৃদ্ধ ভদ্রলোক টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। তার পরনে একটা ছোট কোট আর কালো টাই। মনে মনে আমি যাকে মোটা সোটা ভাবছিলাম তার পরনেও একই রকমের পোশাক। তৃতীয়জন, মানে যার গায়ের রংটা কালো, সে পরেছে একটা নীল স্যুট আর সাদা কলার। বৃদ্ধ ভদ্রলোক ভীষণ স্বাভাবিকভাবেই বললেন, মিস্টার হ্যানে, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। জাস্ট এ মিনিট, তোমরা এখানেই থাকো, আমি একটু আসছি। মিস্টার হ্যানে, কাইন্ডলি আসুন আমার সঙ্গে, আমরা পাশের ঘরে গিয়ে বসি। কেন জানি না মনে হচ্ছে আমাদের আগেও দেখা হয়েছে, আর আপনি আমার এখানে আসার কারণটাও জানেন। হ্যাঁ, তা হতেই পারে। আসলে আমার স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করেছে। পেটি, তবে আপনার এখানে আসার কারণটা কিন্তু ট্রাস্ট মি, আমার সত্যি জানা নেই। বেশ, তাহলে শুনুন, আমি আপনাকে এটাই বলতে এসেছি যে আপনাদের খেলা শেষ। আমার সঙ্গে আপনাদের তিনজনকে যেতে হবে। আপনাদের গ্রেপ্তার করার ওয়ারেন্টও রয়েছে আমার কাছে। গ্রেপ্তার ওয়ারেন্ট? কিসের অপরাধে? গত মাসে 23 তারিখে লন্ডনের পোর্টল্যান্ড প্লেসে ফ্র্যাঙ্কলিন পি স্কাডার নামে এক ব্যক্তিকে খুন করার অপরাধে। ফ্র্যাঙ্কলি, এই নামটা আজ আমি প্রথমবার শুনছি। আপনার বোধহয় কিছু একটা ভুল হচ্ছে। পাদমি, কোথা থেকে আসছেন আপনি? স্কটল্যান্ড ইয়ার্ড। স্কটল্যান্ড ইয়ার্ড? ঘাবড়াবেন না স্যার, এরকম ভুল তো হতেই পারে, ও কোনো ব্যাপার না। আমরা যে নির্দোষ সেটা আমরা সহজেই প্রমাণ করে দিতে পারবো। দেখিয়ে দিতে পারবো যে 23শে মে আমি ছিলাম দেশের বাইরে, আর বব নার্সিংহোমে ভর্তি ছিল। কাকু, তুমি লন্ডনে ছিলে ঠিকই, কিন্তু কোনো কাজে ব্যস্ত ছিলে, সেটা ওকে একটু বুঝিয়ে বলে দাও। ঠিক বলেছ পার্সি, 23শে মে মানে আগাথার বিয়ে ঠিক পরের দিন। ওই দিন কি করছিলাম আমি? ইয়েস, মর্নিং ওয়াক করে বাড়ি এসে তারপর চার্লি সাইমন্সের সঙ্গে লাঞ্চে গিয়েছিলাম। রাতে সেদিন জেলেদের সঙ্গে বসে একসঙ্গে খেয়েছিলাম। ওদের কাছ থেকে একটা সিগার বক্স নিয়ে এসেছিলাম আমি। ইনফ্যাক্ট ওই যে টেবিলেই রয়েছে ওটা। আমার ধারণা আপনার ভুলটা এবার আপনি বুঝতে পেরেছেন। আমরাও বাকি যে কোনো ব্রিটিশ নাগরিকের মতোই সরকারকে সব রকম সহায়তা করতে প্রস্তুত, তবে স্কটল্যান্ড ইয়ার্ড নিশ্চয়ই এতটাও বোকা নয়, কি তাই না স্যার? রাইট ইউ আর বব। এটা শুনলে নেইলি কিন্তু খুব হাসবে স্যার। ও বলতো যে আপনি নাকি একাকিত্বের কারণেই মারা যাবেন, আপনার জীবন নাকি একেবারেই নিস্তরঙ্গ। তাই কি এভাবে উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন? সত্যি মিস্টার হ্যানি,
এই মুহূর্তে আমার রাগ হওয়া উচিত, কিন্তু তার বদলে সাংঘাতিক হাসি পাচ্ছে আমার। এটাও কি অভিনয় হতে পারে? আমার মনে হচ্ছিল যেন ক্ষমা চেয়ে নেওয়াটাই আমার উচিত হবে, কিন্তু আমি নিজেকে বোঝালাম শেষ অবধি কি হয় দেখা যাক। ডিনার টেবিলের মোমবাতিগুলো প্রায় শেষ হয়ে এসেছিল। আমি উঠে দরজার কাছে গিয়ে সুইচ টিপে আলো জ্বালালাম। আচমকা আলো ঝলকানিতে ওরা চোখ বুজে ফেললেন, আর আমি তিনজনের মুখ দেখে নিলাম ভালো করে। স্কটল্যান্ডে যে তিনজন আমার পিছু নিয়েছিল ঠিক তাদের মতোই দেখতে, কিন্তু তার বাইরে আর নতুন কিছু চোখে পড়ল না আমার। ঘরের মধ্যেও কোনো অস্বাভাবিক জিনিস নজরে এলো না। একটা রুপোলি সিগারেটের বাক্স দেখতে পেলাম, যার উপরে লেখা পার্সিভেল অ্যাপলটন। আমি শুধু এক মনে পিটারের কথাগুলো স্মরণ করতে থাকলাম। বৃদ্ধ ভদ্রলোক আমাকে প্রশ্ন করলেন, মে আই আস্ক, আপনার যা দেখা ছিল দেখা হয়ে গেছে স্যার? আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। বৃদ্ধ আবার বললেন, আশা করব এরপর থেকে আরেকটু বিচক্ষণতার সঙ্গে আপনি নিজের কর্তব্য করবেন। চিন্তা নেই, আমি কোনো অভিযোগ করব না, কিন্তু বুঝতেই পারছেন ইহানো ব্যবহারে যে কোনো ভদ্রলোকেরই কতটা অপ্রস্তুত বোধ হতে পারে। হ্যাঁ মানে আপনি কি এবার আমাদের থানায় নিয়ে যাবেন ভাবছেন নাকি? সেটা যদিও আমাদের সবার জন্য ভালোই হবে, কিন্তু স্থানীয় থানায় নিয়ে গেলে মনে হয় আপনার মন ভরবে না। আমার কিন্তু আপনার ওয়ারেন্টটা দেখতে চাওয়ার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু আমি সেটা করব না। আপনি শুধুই নিজের কর্তব্য করছেন। এটাও জানি এই মুহূর্তে আপনি খুবই অস্বস্তিজনক একটা পরিস্থিতিতে পড়েছেন। এরপর কি করতে চান সেটা বলুন, ততক্ষণ আমরা তাহলে একটু ব্রিজ খেলে নিই। মিস্টার হ্যানেও পুরো বিষয়টা আরেকটু ভেবে দেখার সময় পাবেন। আর আমাদের চতুর্থ একজন খেলোয়াড়ও দরকার। আপনি খেলতে জানেন স্যার? ক্লাবে আর পাঁচজন যেভাবে তাসের টেবিলে ডাকেন সেভাবেই এই ব্যাপারটা নিলাম আমি। পাশের ঘরে গিয়ে তাস সাজানো একটা টেবিলের সামনে বসলাম। ঘরের জানলাটা খোলা ছিল, দেখা যাচ্ছিল যে চাঁদের আলো সমুদ্রের জলের উপর পড়েছে। আমার মাথা তখনও ঠিক করে কাজ করছে না। ওরা তিনজন অনেকটাই সামলে নিয়েছে, নিজেদের মধ্যে কথাও বলছে। তাস খেলায় আমার পার্টনার অল্প বয়সী ছেলেটি বব। এমনিতে ব্রেজ আমি ভালোই খেলি, কিন্তু ওই দিন ওদের কাছে হেরে যাওয়াটা জরুরি ছিল। ওরা বুঝলেন আমি বিচলিত হয়ে পড়েছি, তাতে যেন ওরা অনেকটাই নিশ্চিন্ত হলেন। ওদের মুখগুলো লক্ষ্য করেও তেমন কিছুই উদ্ধার করতে পারলাম না আমি। তারপরে হঠাৎ একটা কথা মাথায় এলো আমার। বৃদ্ধ ভদ্রলোকটি সিগার ধরানোর জন্য ওর হাতটা বাড়ালেন। একবারে আগুনটা তুলে না নিয়ে হাঁটুর উপর রেখে হাতের আঙুলগুলো নাড়াতে লাগলেন। আর তৎক্ষণাৎ আমার মনে পড়ে গেল, জলাভূমি পেরিয়ে সেই বাড়িটায় ঢোকার পর দুজন চাকর যখন আমার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল, তখন ঠিক এই একইভাবে আঙুল নাড়ানো দেখেছিলাম আমি। খুবই ছোট্ট একটা বিষয়, কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু সেটাই আমার হাজার দ্বন্দ্ব এক নিমেষে মুছে দিল। আমি আবার করে আত্মবিশ্বাস ফিরে পেলাম। এবার বেশ তীক্ষ্ণ দৃষ্টিতেই ওই তিনজনের দিকে আমি তাকালাম। ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজল। চোখের সামনেই তিনটে মুখের আদল যেন পুরো বদলে গেল, আর ওদের আসল রূপগুলো বেরিয়ে এলো। সবচেয়ে কম বয়সী ছেলেটি হলো খুনি। একটু আগে অবধি যার মধ্যে রসবোধ দেখেছিলাম আমি, তার চোখেই এখন হিংস্রতা দেখতে পাচ্ছি। ওর ছুরি দিয়েই ও স্কাডারকে মেরে এইভাবে মেঝেতে পুঁতে দিয়েছিল। ক্যারোলিদেসকেও ওই মেরেছে। মোটাসোটা লোকটা প্রথম স্কাডারকে খুঁজে বার করেছিল। স্কাডার বলেছিল লোকটার জিভটা একটু মোটা, কিন্তু এদের সবার উপরে হলেন ওই বৃদ্ধ ভদ্রলোক। তীক্ষ্ণ বুদ্ধি, মাথা ঠান্ডা, বিচক্ষণ এবং সাংঘাতিক রকমের নিষ্ঠুর। বারবার মনে করার চেষ্টা করতে থাকি ওকে কোথায় দেখেছি। ওর চোয়াল লোহার মতো শক্ত, আর চোখ দুটো ঠিক শিকারি পাখিদের মতো। ওদের সঙ্গে খেলা চালিয়ে গেলাম, আর প্রতি মুহূর্তে ওদের প্রতি আমার ঘৃণা একটু একটু করে বাড়তে থাকলো। দম বন্ধ হয়ে আসছিল, ঠিক করে কথা বলতে পারছিলাম না। ওদের সঙ্গ আর সহ্য হচ্ছিল না আমার। বৃদ্ধ ভদ্রলোক বললেন, বব, ঘড়িটা দেখো একবার। এবার কিন্তু তোমাকে ট্রেন ধরতে হবে। অ্যাকচুয়ালি আজ রাতে ববকে একবার টাউন যেতে হবে। আমার ধারণা ববের আজ বোধহয় যাওয়া হবে না। আরে ধুর বাবা, আমি ভাবলাম এতক্ষণে আপনি সব ভুলেও গেছেন। যেতে তো আমাকে হবেই।
আপনি চাইলে আমার ঠিকানাটা রেখে দিন, প্রয়োজন হলে যোগাযোগ করবেন। না, এখান থেকে কেউ বেরোতে পারবে না। আমার ভাইপোর জামিন আমি করিয়ে আনবো। তাহলে আপনি খুশি হবেন তো মিস্টার হ্যানে? আমি কি ভুল ভাবছি, নাকি ওর গলায় একটু অহেতুক বিনয় ছিল এবার? সেটাই নিশ্চয়ই হবে, কারণ ওর দিকে তাকাতেই সেই বাজ পাখির মতো একজোড়া চোখের কথা মনে পড়ে গেল আমার, যা আমার মন থেকে কোনো দিন মুছবে না। আমি জোরে শীষ দিলাম, চোখের পলকে সব আলো নিভে গেল। শক্ত দুটো হাত এসে আমার কোমরটা জাপটে ধরল, পকেটটাও চেপে ধরল ঠিক সেখানে যেখানে সাধারণত মানুষ পিস্তল রাখে। একজন চিৎকার করে কিছু বলল। ঠিক তখনই চাঁদের আলোয় আমি দুজন লোককে লন দিয়ে এসে দাঁড়াতে দেখলাম। হাত বাড়িয়ে ধরতে পারার ঠিক আগেই বব নামের ওই যুবকটি জানলা দিয়ে গলে বেড়া পেরিয়ে পালিয়ে গেল। বৃদ্ধ ভদ্রলোকটিকে আমি ধরে ফেলেছিলাম। তারপরেই গোটা ঘরটা যেন লোকে লোকারণ্য হয়ে গেল। আর চোখে দেখলাম মোটাসোটা লোকটিকেও একজন ধরে রেখেছে, কিন্তু আমার চোখ ছিল জানলার বাইরে, যেখান দিয়ে বব পালিয়ে চলে গেল ওই সিঁড়ির উদ্দেশ্যে। একজন ওকে ধাওয়া করেও ধরতে পারল না। বব চলে যেতেই সিঁড়ির গেটটা বন্ধ হয়ে গেল। বৃদ্ধ ভদ্রলোকের গলাটা চেপে ধরে থাকলাম আমি, কারণ এরকম সময়ে উনি যে পালাবার চেষ্টা করবেন সেটাই স্বাভাবিক। হঠাৎই ওই বৃদ্ধ আমার হাত ছাড়িয়ে সোজা গিয়ে ধাক্কা মারলেন একটি দেওয়ালে। একটা অদ্ভুত আওয়াজ হলো, ঠিক যেমনটা কোনো লোহার হাতল ধরে টানলে হয়। আর তারপরেই মাটির নিচ থেকে একটা আওয়াজ আসতে শুরু করলো। জানলা দিয়ে দেখতে পেলাম এক রাশ ধোঁয়াতে পুরো সিঁড়ির রাস্তাটাই নিমেষে ঢেকে গেল। তারপর ঘরের আলো জ্বলে উঠল। বৃদ্ধ লোকটির চোখ দিয়ে তখন আগুন বেরোচ্ছে। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি একটু দেরি করে ফেলেছেন মিস্টার হ্যানে। ও চলে গেছে, বব হ্যাজ গন। ওকে আপনি আটকাতে পারবেন না। আটকানোর কোনো দরকার নেই স্যার। আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েক ঘন্টা ধরে আরিয়াডনে আমাদের কবজায় রয়েছে। হোয়াট? নো 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 নো, ইম্পসিবল। আপনি মিথ্যে কথা বলছেন। চলুন আমাদের সঙ্গে চলুন, নিজেই দেখতে পাবেন আমি মিথ্যে বলছি না সত্যি। বৃদ্ধের চোখ দুটি ধক করে জ্বলে উঠল। এত চেষ্টা করেও সে যে রিচার্ড হ্যানের মতো একজন সাধারণ মানুষের কাছে হেরে গেছে সেটা যেন তার বিশ্বাসই হচ্ছিল না। ব্রাভো মিস্টার হ্যানে, ভেরি ওয়েল ডান। আর আপনারা, ইউ আর বোথ আন্ডার অ্যারেস্ট। কোন অপরাধে? আমাদের বিরুদ্ধে আপনাদের কাছে প্রমাণ আছে কি? সব জানতে পারবেন স্যার। আগে স্কটল্যান্ড ইয়ার্ডে চলুন। 3 সপ্তাহ পর গোটা পৃথিবীকে জানান দিয়ে শুরু হলো যুদ্ধ। প্রথম সপ্তাহেই আমি নিউ আর্মিতে যোগদান করি, আর আমার এই অনন্য সাধারণ সব অভিজ্ঞতার কারণে শুরুতেই আমাকে ক্যাপ্টেন পদে আসীন করা হয়। তবে আমার মতে আমার দেশপ্রেমের শ্রেষ্ঠ প্রমাণটা আমি দিয়ে দিয়েছিলাম ওই খাঁকি উর্দি গায়ে দেওয়ার অনেক আগেই। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।